ফিক্স করে রাখা হয়েছে, ওকে অন্য কোনো কাজে ইউজ করা যাবে না। তো যখন আমরা কম্পেয়ার করব যে দুইটা ভ্যারিয়েবল কি সমান কিনা, তখন ওই ইকুয়াল সাইনটা ইউজ করা যাবে না, কারণ ম্যাটল্যাব ইকুয়াল মানে বোঝে যে এরা একটা একটা ভেরিয়েবলে আমি আরেকটা ভেরিয়েবলকে অ্যাসাইন করলাম। যদি আমি লিখি যে A1 = A2, তার মানে হচ্ছে A2-তে যে ভ্যালুটা সেভ হয়েছিল সেটা এখন A1-এও সেভ হয়ে যাবে। আমি আরেকবার রিপিট করতেছি, যদি আমরা লিখি যে A1 = A2 একটা সিঙ্গেল ইকুয়াল দিয়ে, তার মানে হচ্ছে এতক্ষণ পর্যন্ত A2 এই ভেরিয়েবলে যা ছিল সেটা এখন A1 ভেরিয়েবলে সেভ হয়ে যাবে। যদি আমরা কম্পেয়ার করতে চাই যে A1 আর A2 সমান কিনা, তাহলে ওই সিঙ্গেল ইকুয়াল দিয়ে হবে না, আমাকে লিখতে হবে A1 = A2। ওকে, তারপরে আস্তে আস্তে হচ্ছে নট ইকুয়াল, যেটা কি অসমান কিনা। তার জন্য ইউজ করা হচ্ছে যে এরকম টিল্ট সাইনটা, এই যে ঢেউ খেলানো টিল্ট সাইন, তার পাশে হচ্ছে ইকুয়াল। এই হচ্ছে আমাদের 6টা লজিক্যাল অপারেটর, সরি রিলেশনাল অপারেটর। এগুলা ইউজ করে আমরা হচ্ছে কন্ডিশন লিখতে পারি। দেখেন এটার উপরে একটা কোড লেখা আছে, আপনারা চাইলে আপনাদের ম্যাটল্যাবে লিখতে পারেন, কমান্ড উইন্ডোতে লিখলেই হবে যে A = 5 <10। সবাই একটু লেখেন দেখি এইটা লিখলে কি হয় অ্যান্সারটা। জাস্ট এতটুকু যে A = 5 <10। কমান্ড উইন্ডোতে লিখলেই হবে, স্ক্রিপ্টে লেখা দরকার নাই। আপনারা কমেন্টে লিখতে পারেন যে অ্যান্সার কি আসতেছে। কোডটা হচ্ছে একটা সিঙ্গেল ইকুয়াল A = 5 <10। হুম, অনেকেরই দেখলাম 1 আসছে। এটা 1 আসার কারণটা কি একটু বলে দিই। একটা ভ্যারিয়েবল, তো এই ভ্যারিয়েবলে আমরা কি অ্যাসাইন করব? আমরা অ্যাসাইন করব 5 <10 এটার আউটপুটটা। এখন 5 <10 এর মানেটা কি আসলে? এর মানেটা হচ্ছে এটা একটা রিলেশনাল অপারেশন, যে 5 কি 10-এর থেকে ছোট কিনা। এটা একটা প্রশ্নের মতো, 5 কি 10-এর চেয়ে ছোট? যদি উত্তর হয় হ্যাঁ, তার মানে ম্যাটল্যাব বলবে 1। যদি উত্তর হয় না, ম্যাটল্যাব বলবে 0। তো এই প্রশ্নের যে উত্তরটা হবে, সেই উত্তরটাই আমার এ ভ্যারিয়েবলে অ্যাসাইন্ড হয়ে থাকে। আমার প্রশ্ন ছিল যে 5 কি 10-এর চেয়ে ছোট? উত্তর হচ্ছে হ্যাঁ, তার মানে ম্যাটল্যাবের ভাষায় 1। তার মানে ম্যাটল্যাব এই এতে 1-কে অ্যাসাইন করবে। এখন আপনারা একটা কাজ করেন, আপনারা একটা ভুল মানে এমন একটা রিলেশন লেখেন যে রিলেশনটা হচ্ছে মিথ্যা হবে, দেখবেন যে এটা ভ্যালুটা আসবে হচ্ছে 0। একটু চেক করে দেখেন আসে কিনা। ধরা যাক লেখেন যে A = 5 <10, এটা লেখেন যে A = 5 <10, তখন দেখবেন অ্যান্সার দেখাবে হচ্ছে 0। হুম, 0 অ্যান্সার দেখাচ্ছে। একটা লজিক্যাল আছে, এই লজিক্যালের মিনিংটা হচ্ছে যে আমরা আমাদের ম্যাটল্যাবে অনেক ধরনের ডাটা টাইপ ইউজ করি। যেমন ইন্টিজারের জন্য ইন্ট, যদি নাম্বারটা দশমিক হয় সেক্ষেত্রে হচ্ছে ফ্লোট। এরকম যখন লজিক্যাল কোনো অপারেশন করি আমরা, সেক্ষেত্রে টাইপটার নাম হয় হচ্ছে লজিক্যাল। ঠিক আছে, ওকে, তো আমরা এখানে বুঝতে পারলাম। এখানে একটা জিনিস বলে দেই, ম্যাটল্যাবের কাছে 0 মানে ফলস। ম্যাটল্যাবের কাছে 0 মানে ফলস, আর 0 ছাড়া যত সংখ্যা আছে সব কিছু হচ্ছে ট্রু। আবারও বলি, ম্যাটল্যাবের কাছে 0 মানে ফলস, আর 0 বাদে যত সংখ্যা আছে সব কিছু হচ্ছে ট্রু। তো ম্যাটল্যাব যখন আউটপুট দিতে যায়, তখনও ফলস হলে 0 দেয়, ট্রু হলে 1 দেয়। বাট যখন ইনপুট নেয়, তখন 0 মানে হচ্ছে ফলস, আর 0 বাদে অন্য যে কোনো সংখ্যা মানেই হচ্ছে ট্রু। ঠিক আছে, তো আমরা আরেকটা কোড করে দেখি একটু। কোডটা হচ্ছে এখানে দেখেন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কোড 2-তে। এই ম্যাট্রিক্সের সবাই একটু ম্যাটল্যাবে তোলেন। কমান্ড উইন্ডোতে তুললেও হবে, কেউ যদি চান যে স্ক্রিপ্ট খুলতে চান তাহলে স্ক্রিপ্টে খুললেও সমস্যা নেই। এই ম্যাট্রিক্সটা একটু ডিক্লেয়ার করেন সবাই। A = 294, তারপর -352, তারপর 67 - 2। এটা ডিক্লেয়ার করার পরে নিচের লাইনটা লেখেন যে B = A <= দেখেন তো আউটপুটটা কেমন আসে। তার যদি আসে আমাকে একটু কমেন্টে জানান যে আউটপুটটা এরকম আসছে।
প্রথমে ম্যাট্রিক্সটা ডিক্লেয়ার করেন এ দিয়ে, তারপর বি ইকুয়াল টু হচ্ছে এ লেস ইকুয়াল টু 2। যদি কারো অ্যান্সার আসে আমাকে মাইক অন করে বলতে পারেন যে আমার এটা অ্যান্সার আসছে। একটা ম্যাট্রিক্স আসছে 3 into 3। ইয়েস, তারপর সেখানে কি আছে? ফার্স্ট কলাম হচ্ছে 1 1 0, সেকেন্ড কলাম হুম 0 0 0, থার্ড কলাম হচ্ছে 0 1 1। কেউ কি এক্সপ্লেন করতে পারবেন যে কেন এরকম হচ্ছে? কেউ কি এক্সপ্লেন করতে পারবেন যে কেন এমন হলো, মানে হোয়াটস গোয়িং অন? দেখেন আপনার প্রশ্নটা ছিল হচ্ছে যে একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, সেখানে 9টা এলিমেন্ট আছে, 3 into 3 ম্যাট্রিক্স, 9টা এলিমেন্ট আছে। আর আপনার অপারেশন ছিল এমন যে বি ইকুয়াল টু এ লেস ইকুয়াল টু 2। তার মানে আবারও একটা প্রশ্ন করতেছে যে এ কি 2-এর চেয়ে ছোট? যদি উত্তর হয় হ্যাঁ তার মানে 1, যদি উত্তর হয় না তার মানে 0। এখন এ তো একটা ম্যাট্রিক্স, ও তো একটা ভ্যালু না, তাহলে এ কি 2-এর থেকে ছোট কিনা, এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে উত্তর করব? এর উত্তরটা হচ্ছে আমরা এর প্রতিটা ভ্যালুকে চেক করব। যেমন প্রথমে আসতেছে 2, 2 কি 2-এর চেয়ে ছোট বা সমান? উত্তর হচ্ছে হ্যাঁ। তার মানে দেখেন 2টা 1 দিয়ে রিপ্লেস হয়ে গেল, কারণ এই প্রশ্নের উত্তর ছিল হচ্ছে হ্যাঁ। আবারও বলতেছি, এ তো একটা ম্যাট্রিক্স, এখানে মাল্টিপল এলিমেন্টস আছে, তাই তো? যদি মাল্টিপল এলিমেন্ট থাকে সেখানে তো আমি জিজ্ঞেস করি যে এ কি 2-এর থেকে ছোট কিনা, এর তো কোনো সঠিক উত্তর নাই। এ তো একটা ম্যাট্রিক্স, অনেকগুলো ভ্যালু আছে, তাহলে কি করব? আমরা এর প্রতিটা এলিমেন্টের জন্য এই প্রশ্নটা করব। প্রথমে আছে 2, 2 কি 2-এর চেয়ে ছোট বা সমান? উত্তর হচ্ছে হ্যাঁ, তখন এটা 1 হবে। 9, 9 কি ছোট বা সমান? না, তখন 0 হবে। 4 কি ছোট বা সমান? না, তখন 0 হবে। এভাবে আপনি যদি চেক করে দেখেন আপনি দেখবেন যে আপনার প্রতিটা 9টা ভ্যালুর জন্য 9টাই হচ্ছে সঠিকভাবে আপনি 1 আর 0 পেয়ে যাবেন। এটা বুঝতে পারেন না এমন কেউ আছেন যে আমি এটা বুঝতে পারি নাই? আচ্ছা, উল্টাভাবে প্রশ্নটা করি, বুঝতে পারতেছেন এরকম সবাই ইয়েস লেখেন বা ওয়াই লেখেন, ওয়াই, শুধু ওয়াই লেখেন কমেন্টে যে যারা যারা বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, অনেকে বুঝতে পারছেন। বুঝতে না পারলে এন লেখেন। আচ্ছা, অনেকেই বুঝতে পারছে, তখন এন কোনো নাই, আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছেন, আই গেস। আচ্ছা, একটু না স্ক্রল ডাউন করা যাবে, একটু নেক্সট পেজে যাওয়া যাবে, পুরো আরেকটু উপরে, মানে আরেকটু উপরে, হ্যাঁ ইয়েস। আচ্ছা, এতক্ষণ আমরা শিখলাম হচ্ছে রিলেশনাল অপারেশন, সম্পর্ক বুঝলাম, ও কি ওর থেকে বড় নাকি ছোট, এ ধরনের সম্পর্ক আমরা এতক্ষণ বুঝলাম যে কি অবস্থা এগুলো বের করা যায়, সমান অসমান, বড় ছোট বের করা যায়। আরেকটা কোর পার্ট হচ্ছে লজিক্যাল অপারেশন। আমরা কিন্তু ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা সবাই লজিক্যাল অপারেশন করা শিখছি, বা আমরা এটা হচ্ছে যখন ইন্টারমিডিয়েটে পড়তাম আমরা এটা আইসিটিতে শিখছি যে কিভাবে হচ্ছে অ্যান্ড অর এইগুলো অপারেশন করতে হয়, বিট ওয়াইজ অ্যান্ড বিট ওয়াইজ অর, আমরা এগুলো শিখছি। তো ম্যাটল্যাবে অ্যান্ড মানে হচ্ছে জাস্ট সিম্পলি একটা অ্যান্ড সাইন, একটা এম্পারসেন্ট সাইন, ওটা মানে হচ্ছে অ্যান্ড। অর মানে কি? অর মানে হচ্ছে একটা, আমি জানি না সাইন, এই সিম্বলের নাম আমি জানি না, যদি কেউ জানেন আমাকে বলতে পারেন, আমি সিম্বলের নাম জানি না। একটা লম্বা লাঠির মতো কিছু একটা, এটা হয়তো বা হচ্ছে স্ল্যাশের সাথে আছে শিফট দিয়ে, আমি এটা নামটা জানি না, আই এম সরি। যদি কেউ নাম জানেন আমাকে কমেন্টে বলতে পারেন এটার নামটা কি আসলে। ভার্টিক্যাল বার, আচ্ছা খুব সুন্দর একটা নাম আছে, ভার্টিক্যাল বার এটার নাম। সো এই ভার্টিক্যাল বার হচ্ছে অর, হ্যাঁ। থ্যাংক ইউ, হচ্ছে তানভীর ফুয়াদও বলছে এটা, আবার সালামুন কাউলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি জানতাম না আসলে। ভার্টিক্যাল বার হচ্ছে অর, হ্যাঁ। আর টিল্ড মানে হচ্ছে নট, ঠিক আছে? তো এই তিনটাই অপারেশন আমরা করতে পারি, লজিক্যাল, অ্যান্ড, অর আর নট। আরও কিছু অ্যাডভান্স অপারেশন আছে যেমন জর, এক্স নট, ওগুলাও করা যায় ফাংশন দিয়ে আর কি। ওটা পরে আসবো, আমরা আগে দেখি যে এই তিনটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। এখন দেখেন, আগের কোডের মতোই আমরা একটা নতুন কোড লিখতেছি যে এ ইকুয়াল টু 5 or 0। তো এটার আউটপুট 1 আসতেছে। কেউ কি বলতে পারবেন কেন এটা আউটপুট 1 আসতেছে? 5 or 0, এটা আউটপুট আসতেছে হচ্ছে 1। আপনারা সবাই একটু এটা কমেন্ট, এটা একটু কমান্ড প্রম্পটে লিখে দেখেন যে এ ইকুয়াল টু 5 or 0, আউটপুটটা কি আসে? এ ইকুয়াল টু 5 or 0, হ্যাঁ আউটপুট আসে হচ্ছে 1। মানে
কেন বলতে পারবেন যে আউটপুটটা 1 আসলো? সবাইকে কোডটা লেখেন আগে কমান্ড প্রম্পটে, যে a ইকুয়াল টু 5 ভার্টিক্যাল বার 0। আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করি যে কি হচ্ছে। তার কারণ হচ্ছে যতগুলো কন্ডিশন কিছু হয় সত্য অথবা মিথ্যা, মানে মিথ্যা দুইটাই স্যাটিসফাই করে কোনো, মানে সবসময় ওভারঅল আচ্ছা, এটা আমি সত্য এগুলো। ঠিক মতো বুঝতে পারিনি কথাটা, আমি আবার বলতেছি, দেখেন মিলে মিলে না। দেখেন, আমি একটু আগে বলছিলাম যে ম্যাটল্যাবের কাছে জিরো বাদে সব সংখ্যা হচ্ছে ট্রু। ম্যাটল্যাবের কাছে জিরো বাদে সব সংখ্যা হচ্ছে ট্রু। তো যদি আমরা ট্রু আর ফলসের অর করি, তখন রেজাল্ট কিন্তু হয় ট্রু। আবারও বলতেছি, ম্যাটল্যাবের কাছে জিরো বাদে সব সংখ্যা হচ্ছে ট্রু। আপনি একটু মনে করে দেখেন ছোটবেলার কথা, যে ট্রু আর ফলস এদের অর করলে কি হয়? ট্রু হয়। অর অপারেশন তখনই শুধু ফলস দিবে যখন দুইটাই ফলস হবে। সো 5 অর 0 মানে হচ্ছে ম্যাটল্যাবের কাছে ট্রু অর ফলস। ট্রু অর ফলস মানে হচ্ছে ট্রু। আবার আমি এটাও বলছিলাম, ম্যাটল্যাব যখন ট্রু বলতে চায় তখন সে 1 বলে। দ্যাটস ওয়াই a ইকুয়াল টু 5 অর 0 মানে হচ্ছে 1। ঠিক আছে, এখন আপনারা সবাই পরের কোডটা করেন। ওই 3টা লাইন কোড হবে, যে এক্স একটা ভেক্টর, ওয়াই একটা ভেক্টর, আর তারপরে থার্ড কমান্ডটা হচ্ছে জেড ইকুয়াল টু এক্স ভার্টিক্যাল বার ওয়াই। এটার আউটপুটটা দেখেন কি আসে। আমি একটু সময় দিচ্ছি করার জন্য। আই গেস এখানে না বোঝার মতো কিছু নাই, আবারও আগের মতোই। যদি মাল্টিপল একটা ভেক্টর থাকে বা একটা ম্যাট্রিক্স থাকে, তখন এলিমেন্ট ওয়াইজ অর বা অ্যান্ড করবে। হ্যাঁ, যদি আমাদের একটা সংখ্যা হয় তখন তো আমরা দেখলাম আগের বেলায় যে 5 অর 0 মানে হচ্ছে ট্রু হয়ে গেছে। যদি একটা সংখ্যা না থেকে একটা ম্যাট্রিক্স বা একটা ভেক্টর থাকে, তখন হচ্ছে এলিমেন্ট ওয়াইজ আমাকে অর বা অ্যান্ড করে দিবে। এখানে দেখেন শুধুমাত্র একটা বারেই হচ্ছে আমার দুইটা জিরো আসছে। যখন দুইটাই জিরো আসছে তখন অ্যান্সারে আমার জিরো আসছে। আদারওয়াইজ দেখেন, যখন দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু, তখনই কিন্তু এটা ট্রু হয়ে 1 আউটপুটে দিচ্ছে। হ্যাঁ। হুম। হুম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন বলেন আবারও, যে বুঝতে পারলে ওয়াই আর বুঝতে না পারলে এন লেখেন আবার সবাই। তাও কিন্তু অনেক কম কমেন্ট, আমি তো অনেকজন আছে হোয়াটসঅ্যাপে, দেখা যাচ্ছে অলমোস্ট 70-র মতো, কিন্তু মাত্র 5-6 জন ওয়াই। আচ্ছা 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 আচ্ছা। ওকে ওকে, ঠিক আছে, আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, কোনো এন নাই। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা একটু সামনে আগাই, এখন একটা ফাংশন শিখি। এই ফাংশনটা হচ্ছে বেশ কাজে লাগে। তো ম্যাটল্যাবে কোড করার একটা বড় মোটিভেশন হচ্ছে, মানে আমরা কেন হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে ম্যাটল্যাবকে প্রেফার করব। একটা কথা বলে রাখি, মানে এটা হয়তো আমি আগেই বলতে পারতাম, বাট বলা হয়ে ওঠেনি। ম্যাটল্যাব ইজ আ ভেরি পাওয়ারফুল টুল। ম্যাটল্যাব দিয়ে আপনি অনেক ডাইভার্স ধরনের কাজ করতে পারেন। বাট আমরা এখন যেই কাজগুলো করতেছি, এই যে আমরা লজিক্যাল অপারেটর শিখতেছি, বা রিলেশনাল অপারেটর শিখতেছি, বা প্রোগ্রামিং করা শিখতেছি, আসলে সত্যি বলতে এই কাজগুলো করার জন্য ম্যাটল্যাব কেউ ইউজ করে না প্রফেশনালি। ম্যাটল্যাবের অনেক ডাইভার্স অ্যাপ্লিকেশন আছে, বাট প্রোগ্রামিং করা ইজ নট ওয়ান অফ দেম, অবভিয়াসলি না। কারণ ম্যাটল্যাবের থেকে অনেক বেশি এফিসিয়েন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলরেডি অ্যাভেলেবল। ম্যাটল্যাবে যা যা করা যায় পাইথনে অলমোস্ট সবই করা যায়। সো ম্যাটল্যাবে কিছু পার্টিকুলার ফিচার আছে, যেই ফিচারগুলো ম্যাটল্যাবকে হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে একটু স্ট্রং করছে। তো তার মধ্যে একটা খুব ভালো ম্যাটল্যাবের ফিচার হচ্ছে, যে ম্যাটল্যাবে প্রোগ্রামিং করার সময়
আপনার লুপ বা কন্ডিশনাল স্টেটমেন্ট এই জিনিসগুলা অ্যাভয়েড করা যায় চাইলে, যেগুলো অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেশ ডিফিকাল্ট। তো আমি আসলে ডিটেলে যাচ্ছি না যে কেমনে কি করা যায়, বাট একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। ধরেন আপনার একটা ভেক্টর আছে এ ভেক্টর, দেখেন এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর 094370018, ঠিক আছে, 094370018। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই ভেক্টরের কোন কোন এলিমেন্টগুলা 4-এর থেকে বড়, কোন কোন এলিমেন্টগুলো 4-এর থেকে বড়, এটা যদি আপনি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে যাইতেন, ধরেন পাইথনে করতে যাইতেন, আপনাকে একটা লুপ লিখতে হইতো, এর কোনো বিকল্প ছিল না। হয়তো লুপটাকে আপনি অনেক সংক্ষেপে লিখতে পারতেন, বা একটা লুপ লিখতে হবে আপনার। বাট ম্যাটল্যাবে দেখেন একটা ফাংশন আছে ফাইন্ড ফাংশন, এই ফাংশনটা আপনার কাজটা করে দিবে। তো সবাই হচ্ছে একটু কমান্ড উইন্ডোতে এই লাইনটা, এই ম্যাট্রিক্সটা ডিক্লেয়ার করেন, এ ইকুয়াল টু এই ভেক্টরটা, লাস্টে কিন্তু 118 না, এটা কিন্তু 1 আরেকটা এলিমেন্ট হচ্ছে এইটা। যদি লেখেন আপনি যে ফাইন্ড, অ্যান্সার হচ্ছে ফাইন্ড এ গ্রেটার দেন 4, এর অ্যান্সার হচ্ছে 259। উত্তর হচ্ছে কেন এটার অ্যান্সার 259 হলো। তার অ্যান্সারটা হচ্ছে দেখেন, আমি প্রথম এলিমেন্টে আসি, প্রথম এলিমেন্টটা হচ্ছে 0, 0 কি 4-এর থেকে বড়? উত্তর হচ্ছে না, তো বাদ। 9, 9 কি 4-এর চেয়ে বড়? উত্তর হচ্ছে হ্যাঁ, তার মানে আমাদের এটা ফাইন্ড ফাংশনের আউটপুট হিসেবে নিতে হবে। কিন্তু আমি কিন্তু এইটা নিব না যে কোনটা বড়, আমি এইটা নিব যে যে বড় সে কোথায় আছে। আমরা বলছিলাম যে ম্যাটল্যাবে সব ম্যাট্রিক্সের ইন্ডেক্সিং শুরু হয় 1 থেকে, তার মানে প্রথম যে 0টা আছে এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, পরে যে 9টা আছে এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, ঠিক আছে। তো যদি আমি লিখি যে ফাইন্ড এ গ্রেটার দেন 4, তখন আমি হচ্ছে অ্যান্সারে পাবো হচ্ছে 259, কারণ শুধুমাত্র সেকেন্ড, ফিফথ এবং নাইন্থ এই তিনটে এলিমেন্টই আসলে 4-এর থেকে বড়, বাকি সবাই 4-এর থেকে ছোট। এটা আগে সবাই বুঝতে পারছেন। এখন সবাই একটা কাজ করেন, ওই ফাইন্ড এ গ্রেটার দেন 4 বাদ দিয়ে শুধু ফাইন্ড এ লেখেন, জাস্ট ফাইন্ড এ, আর কিছু না। ফাইন্ড ব্র্যাকেটে হচ্ছে এ, দেখেন তো আউটপুট কি আসে। এটাকে এক্সপ্লেন করতে পারবেন কি হইলো আসলে এখানে? ফাইন্ড এ লিখলে কি হলো? আসলে আপনি যদি ফাইন্ডের ভেতরে কোনো একটা ভেক্টরকে দেন, বাই ডিফল্ট ফাইন্ড যেটা করে সেটা হচ্ছে 0-র থেকে কে কে বড়, 0-র থেকে কে কে বড় সেগুলা শো করে। আবার বলতেছি, যদি আপনি শুধুমাত্র লেখেন যে ফাইন্ড এ, তখন এইটা আউটপুটে দিবে হচ্ছে এই ফাংশনের এই ম্যাট্রিক্সটার ভিতরে 0-র থেকে বড় এলিমেন্টগুলো কোথায় কোথায় আছে সেগুলো আউটপুট দিবে। আর যদি আপনি পার্টিকুলার কোনো সংখ্যা দিয়ে দেন যে ফাইন্ড এ গ্রেটার দেন 4 অথবা ফাইন্ড এ গ্রেটার দেন 5, তাহলে বলবে যে 4-এর থেকে বড় এলিমেন্টগুলো কোথায় কোথায় আছে, অথবা 5-এর থেকে বড় এলিমেন্টগুলো কোথায় কোথায় আছে। তো যদি কেউ ম্যাটল্যাব দিয়ে খুব এফিসিয়েন্ট কোড করতে চান, তাদের জন্য ফাইন্ড ফাংশনটা বেশ ভালো একটা ফাংশন। না আসলে এরকম না, জিরো ইগনোরড, জিরো ফলস না আসলে, মানে যদি আপনি শুধুমাত্র ফাইন্ড এ লেখেন, তাহলে 0-র থেকে যারা বড় তাদেরকে হচ্ছে, মানে বাই ডিফল্ট হচ্ছে এ গ্রেটার 0 নিবে আর কি, বাই ডিফল্ট হচ্ছে এ গ্রেটার 0 আর কি, যদি আপনি কিছু না দেন। আমাদের ডিএসপি কোর্সে এই ফাইন্ড ফাংশনটা কাজে লাগে বিভিন্ন জায়গায়। তো অনেক সময় কাজে লাগে হচ্ছে একটা পার্টিকুলার এলিমেন্টকে খুঁজতে। ধরেন আপনি খুঁজতে চান, আমি এটা প্রশ্ন করতেছি, ধরেন আপনি খুঁজতে চান যে এই এ ম্যাট্রিক্সেই কতগুলা জিরো আছে, এই এ ম্যাট্রিক্সেই কতগুলা জিরো আছে। কেউ কি বলতে পারবেন কোডটা কি হবে? একটা সিঙ্গেল লাইনের কোড হবে। প্রশ্নটা হচ্ছে এই এ ম্যাট্রিক্সে বা এ ভেক্টরে কতগুলা জিরো আছে। আমরা দেখতে পাচ্ছি 3টা আছে, বাট একটা একটা লাইন, এক লাইন কোড লিখতে হবে, সেই কোডটা লিখে আমাকে বলতে হবে যেখানে অ্যান্সার হচ্ছে 3। কেউ কি লিখতে পারবেন কোডটা? প্রশ্নটা আবারও বলতেছি, এই এ যে ভেক্টরটা আমরা লিখলাম একটু আগে, সেই এ ভেক্টরে কতগুলা জিরো আছে, কতগুলা জিরো আছে। এটা একটা সিঙ্গেল লাইন কোড দিয়ে আপনাদেরকে অ্যান্সারটা বের করতে হবে।
আমি একটু ওয়েট করি, যদি না হয় আমি কমেন্টে লিখে দিব। তাহমিন মাহমুদ, আপনি একটু লিখে দেখেন তো ফাইন্ড এ ইকুয়াল টু 0 দিলে আসলে 3 মানে 3 আসে কিনা। আপনার এখানে দুইটা মিস্টেক হয়েছে, বাট কুদোস, গুড অ্যাটেম্প্ট, কাছাকাছি আছে। অন্য কেউ? না না না, লিখে দেখেন কি আছে। রাত্তজ ভাই লিখে দেখেন কি আছে। হ্যাঁ, সালিক সওদাগরের প্রথম প্রথম স্টেটমেন্টটা ঠিক আছে যে ফাইন্ড এ ইকুয়াল ইকুয়াল 0, বাট এখানে কিন্তু অ্যান্সার 3 আসবে না। রান করে দেখেন, অ্যান্সার কি 3 আসে নাকি একটা কি আসে অ্যান্সার? 3 আসে না। আমাকে তো 3 লাগবে। আমি শুনছি কয়টা আছে। ফাইন্ড এ ইকুয়াল টু 0 মানে হচ্ছে কোথায় কোথায় আছে। আমি জানতে চাচ্ছি যে কয়টা আছে। না, আমার 167, আমার দরকার হচ্ছে কয়টা আছে। হ্যাঁ এটা আসবে, বাট আমার তো দরকার এটা না, আমার দরকার হচ্ছে কয়টা আছে, কতগুলো আছে। স্ক্রিনশটটা তো মনে হয় অফ হয়ে গেল। অর্গানাইজারকে একটু কাইন্ডলি একটু দেখবেন এই ব্যাপারটা। জি স্যার, ট্রাই করতেছি। হ্যাঁ 167 তো এখানে এখানে আছে, বাট আমার দরকার হচ্ছে কয়টা আছে, কতগুলো আছে সেটা দরকার। এটার উত্তর হচ্ছে, আপনি এই যে 167কে আউটপুটে যে পাইলেন, এটা একটা ভেক্টর, ঠিক আছে? তো আপনাকে কাউন্ট করতে হবে যে এই ভেক্টরের এলিমেন্ট কয়টা। তো এটা কিভাবে কাউন্ট করা যাবে? এ গ্রেটার দেন 1 ওয়ার্ক করবে যদি আপনার অন্য কোনো ডেসিমাল নাম্বার বা অন্য কোনো নেগেটিভ নাম্বার না থাকে, আদারওয়াইজ ওয়ার্ক করবে না। আচ্ছা, এই আমি একটা কমান্ড লিখছি, একটু এই কমান্ডটা রান করলে কি আসে? হুম, দেখেন অলরেডি কিন্তু দুইটা অ্যান্সার পেয়ে গেলাম আমরা এখানে। আহ, সালামুন কাউলাম, হ্যাঁ কুদোস, ওনার অ্যান্সারটা ঠিক আছে। উনি 2 লাইনে করছে, খুব সুন্দর একটা অ্যাপ্রোচ। প্রথমে উনি বের করতেছে যে কোথায় কোথায় 1 আছে, কোথায় কোথায় 0 আছে। কিভাবে করতেছে? ফাইন্ড এ ইকুয়াল ইকুয়াল 0 দিয়ে। ফাইন্ড এ ইকুয়াল ইকুয়াল 0 করলে যেটা হবে সেটা হচ্ছে ও আমাকে বের করে দিবে যে কোথায় কোথায় 0 আছে। তারপরে উনি একটা ফাংশন ইউজ করতেছে, নামেল, NUMEL, নামেল। নামেল মানে হচ্ছে আমি এখন যেই ম্যাট্রিক্সটাকে এই ফাংশনে ঢুকাই দিব, সেই ম্যাট্রিক্সে কতগুলা এলিমেন্ট আছে। আপনি চিন্তা করে দেখেন, আপনার দরকার ছিল হচ্ছে কতগুলা 0 আছে। আমি কি করলাম, আমি প্রথমে বের করে নিলাম যে 0 কোথায় কোথায় আছে। 3 জায়গায় আছে। তাহলে আমার যে ফাইন্ড ফাংশনটার যে আউটপুট, সেখানে 3টে এলিমেন্ট আসবে। এবার আমাকে গুনতে হবে যে এই যে আমি ফাইন্ডের আউটপুট পাইলাম, সেই আউটপুটে কতগুলা এলিমেন্ট আছে।
কিভাবে করব? একটা সিম্পল ফাংশন আছে নামেল, নামেলের ভিতরে লিখে দিলাম এ, লিখলেই হচ্ছে আমার আউটপুটে, এখানে এ না, এটা বি হবে, এটা একটু ভুল আছে, এটার আউটপুটটা হবে হচ্ছে এমন। সবাই এটা রান করে দেখেন একটু, এটা রান করলে চলে আসবে নামেল ব্র্যাকেটে ফাইন্ড ব্র্যাকেটে এ ইকুয়াল ইকুয়াল 0। আমি একটু আবার এক্সপ্লেন করি কি হচ্ছে। প্রথমে হচ্ছে ফাইন্ড ফাংশন, সে ফাইন্ড করে দিচ্ছে যে কোথায় কোথায় জিরো আছে। তারপর আমি যখন নামেলটা চালাবো তখন আমার আউটপুটে এসে যাবে যে টোটাল কয়টা জিরো আছে। এটা একটু রান করে দেখেন। হ্যাঁ, 3 3। হ্যাঁ, খুব ভালো অ্যাপ্রোচ। হ্যাঁ, ঠিক আছে। আর আমার অ্যাপ্রোচটা ছিল হচ্ছে, আসলে আমি একটু একটা 3 দিয়ে ভুলে ভুলে ভাগ করে দিয়েছিলাম, এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ ছিল। এটা হচ্ছে আরেকটা অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচটা কি যদি একটু বোঝায় সংক্ষেপে বলি যে কি করতেছি এখানে। আগের মতো আমি প্রথমে 1 6 আর 7 বের করে নিচ্ছি। হ্যাঁ, আমার দরকার হচ্ছে টোটাল কয়টা আছে। এখন আমি যদি এই 1 6 7 এই তিনটাকে 1 বানায় ফেলতে পারি, তারপর কিন্তু যোগ করলেই 3 চলে আসবে। তো আমি কি করলাম, আমি প্রথমে এই 1 6 7 এর সাথে 1 কে অর করলাম। এখন চিন্তা করে দেখেন, আমি যদি দুইটা জিনিসকে অর করি, অর করলে কিন্তু অলওয়েজ আউটপুটে 1 আসবে, যদি ট্রু, যে কোনো একটা ট্রু হয়। আমি ইচ্ছা করেই অর করলাম 1 এর সাথে, কারণ ফাইন্ডে যাই আসুক, যদি আমি 1 এর সাথে অর করি আউটপুট অলওয়েজই 1 আসবে। তাহলে সব 1 চলে আসবে, 1 এর জায়গায় 1 চলে আসবে, 6 এর জায়গায় 1 চলে আসবে, 7 এর জায়গায় 1 চলে আসবে। তারপরে আমি যখন সাম করব, সাম করলে 3টা 1 এর সাম হবে হচ্ছে 3। সো আপনারা একটু বলেন যে আপনার দুইটা অ্যাপ্রোচের যে কোনো অ্যাপ্রোচ সাইজ, হ্যাঁ সাইজ করলে হবে, লেন্থ করলেও হবে। সাইজ করলেও হবে, লেন্থ করলেও হবে। এই যে কতগুলো অ্যাপ্রোচ বেরোচ্ছে, এটা করলেও হবে, সাইজ করলে হবে হবে। তো আপনারা বলেন যে সবাই মোটামুটি এই 4টা আইডিয়া বের হইলো, এই 4টা আইডিয়ার যে কোনো একটা আইডিয়া বুঝতে পারছেন কিনা? ওয়াই লেখেন, বুঝতে পারলে ওয়াই লেখেন সবাই। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে যে ম্যাটল্যাবে একটা কাজ, আচ্ছা 1 আর 3 আসছে কারণ হচ্ছে আপনার রো হচ্ছে একটা আর কলাম হচ্ছে 3টা। সো আসলে সাইজ দিলে আপনাকে আবার এটা ইয়ে করতে হবে। সাইজ করলে, হ্যাঁ সাইজ করলে এটা আসবে কেন আমি বলি। যদি আপনি সাইজ দেন, সাইজ দিলে আপনার আসবে হচ্ছে কয়টা রো প্লাস কয়টা কলাম। আপনার কিন্তু একটা ভেক্টর আছে, সো রো তো একটাই হবে, আপনাকে বের করতে হবে হচ্ছে কলাম কয়টা আছে সেটা। কলাম আছে 3টা। যদি আপনি সাইজ ইউজ করতে চান তাহলে এটা করতে হবে, সাইজ। যদি কেউ সাইজ ইউজ করতে চান তাহলে এটা করতে হবে। প্রথমে আপনি সাইজের যে আউটপুটটা, এই যে 1 আর 3, এটাকে আপনি হচ্ছে এসে সেভ করে রাখলেন। সেভ করার পরে আপনি দেখলেন যে এটার প্রথমটা তো রো, রো দিয়ে আমার কাজ নাই, আমার দরকার হচ্ছে কলাম কয়টা, মানে 2 নাম্বার ইন্ডেক্সটা কত, S2। সো সাইজ ইউজ করলে একটু কাহিনী করতে হবে, আর লেন্থ ইউজ করলে একবারে হয়ে যায়। আই গেস আপনারা বুঝতে পারছেন, মানে এটা করার উদ্দেশ্য ছিল হচ্ছে এটা, যে যখন আপনার একটা প্রবলেম দেওয়া হবে ম্যাটল্যাবে সলভ করার জন্য, আপনার মাল্টিপল ওয়ে থাকবে, আপনি যা জানবেন সেগুলো দিয়ে আপনি হচ্ছে অ্যাপ্রোচ করবেন। ঠিক আছে। আর একটা ভালো জিনিস হচ্ছে ম্যাটল্যাবে কোনো একটা ফাংশন খুঁজতে হইলে এটা খুবই সহজ। আপনি কি চান সেটা লিখে মানে গুগলে সার্চ করবেন, যে আমি ধরেন আমি চাই হচ্ছে যে উম, না 2 লাইন, এটা 1 লাইনও করা যাবে, এটা 1 লাইনও করা যাবে, আর একটু কাহিনী করলে 1 লাইনে করা যাবে, আমি যাচ্ছি না ওগুলোতে, বাট করা যাবে। ঠিক আছে, আমি একটু সামনে আগাই, অনেকক্ষণ এখানে সময় ওয়েস্ট করলাম, তারপর একটু স্ক্রল ডাউন করবেন কাইন্ডলি। আচ্ছা, এখন আসি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টস কিভাবে লিখতে হয়। তো আমরা জানি আগেই, যারা হচ্ছে প্রিভিয়াসলি প্রোগ্রামিং এর এক্সপিরিয়েন্স আছে যাদের, অবশ্যই অনেকেরই আছে, কারণ এখন তো ইন্টারমিডিয়েট লেভেলও আইসিটি পড়ানো হয়, হয়তো বা ম্যাক্সিমামেরই হচ্ছে কিছু না কিছু প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স আছে। তো ইফ এলস
এই জিনিসটা হচ্ছে মানে ম্যাটল্যাব প্রোগ্রামিং এর বা যে কোনো প্রোগ্রামিং এর অনেক কোর একটা কম্পোনেন্ট। কন্ডিশন চেক করতে হয় যে যদি এটা হয় এটা করো, অথবা ওইটা হইলে ওইটা করো, এরকম কথাবার্তা। তো টোটাল 4টা কমান্ড এখানে ইউজ করা যায়। একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে এলস ইফ, একটা হচ্ছে এলস, একটা হচ্ছে এন্ড। টোটাল 4টা কমান্ড এখানে ইউজ করতে হয়। তার মধ্যে এলস ইফ আর এলস এই 2টা কমান্ড হচ্ছে অপশনাল, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে। বাট যদি আপনি কন্ডিশনাল স্টেটমেন্ট লেখেন সেখানে অ্যাটলিস্ট একটা ইফ আর একটা এন্ড আসতেই হবে। ইফ দিয়ে শুরু হবে, এন্ড দিয়ে শেষ হবে। একটা টিপিক্যাল কন্ডিশনাল স্টেটমেন্ট লেখার ওয়ে হচ্ছে, প্রথমে আমি লিখবো হচ্ছে ইফ, তার পাশেই আমি একটা ব্র্যাকেট দিয়ে অথবা ব্র্যাকেট ছাড়া, যদি সিম্পল হয় ব্র্যাকেট ছাড়া লিখবো, যদি একটু কমপ্লেক্স হয় তখন ব্র্যাকেট দিয়ে লিখবো। ধরলাম একটা সিম্পল কন্ডিশন যে লেটস একটা ভ্যারিয়েবল আছে এ, আমরা চেক করতে যাই যে এ কি 10-এর থেকে বড় কিনা। তাহলে সিম্পলি লিখবো যে ইফ, একটা স্পেস দিব, তারপর লিখবো হচ্ছে এ গ্রেটার 10। আবার বলতেছি, আমরা চেক করতে চাই একটা ভ্যারিয়েবল এ সে 10-এর থেকে বড় কিনা। কি করব? ইফ একটা স্পেস, তারপর এ গ্রেটার 10। সহজ কথা, আমার কন্ডিশনটা কি সেটা লিখব। এই কন্ডিশনটার উপরে ডিপেন্ড করবে আমি ভিতরে কি কাজ করব সেটা। তো লেখার পরে আমি এন্টার দিব। এন্টার দিয়েই আমি কোড লেখা শুরু করব না, আমি একটা ট্যাব প্রেস করব, ট্যাব বাটন প্রেস করব। ট্যাব বাটন প্রেস করলে কার্সারটা ডান দিকে সরে যাবে, দেখবেন। এটাকে বলে হচ্ছে ইনডেন্টেশন। মানে আপনি যদি ম্যাটল্যাবে কোড করতে যান, আপনি যে একটা কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে আছেন এটা বোঝানোর জন্য স্টেটমেন্টের পরের যে লাইনটুকু আছে সেই লাইনগুলোকে একটু ডান দিকে চাপায় লেখা হয়। তাহলে বোঝা যায় যে এইটুকু অংশ কোডের ওই পার্টিকুলার কন্ডিশনাল স্টেটমেন্ট ব্লকের ভেতরে আছে। যদি আপনার একটা ইফের মধ্যে আরেকটা ইফ থাকে, তখন ওই সেকেন্ড ইফের জন্য আপনাকে ডাবল ট্যাপ দিয়ে আরও একটু ঘর সরায় নিয়ে ইন্ডেন্টেশনটা করতে হবে। তারপর যখন আমার স্টেটমেন্ট লেখা শেষ, তখন আমি সুন্দর মতো বাইরে এসে, এবার আমি যেহেতু আমার স্টেটমেন্টটা লেখা শেষ, আমাকে আবার আগের অবস্থানে ফেরত যাইতে হবে। এই জন্যে আমি আবার যেই বরাবর আমার ইফ ছিল সেই বরাবর আমার কার্সরটাকে নিয়ে যাব, নিয়ে এন্ড লিখে, ইএনডি এন্ড লিখে ব্লকটাকে শেষ করব। তো এই কন্ডিশনাল স্টেটমেন্ট লেখার সবচেয়ে বড় যে ভুলটা স্টুডেন্টরা করে সেটা হচ্ছে 2টা ভুল। একটা হচ্ছে তারা ইফ লেখার পরের লাইনে যেই কোডগুলো থাকে সেই কোডগুলোতে ইন্ডেন্টেশন করে না, মানে সহজ কথা তারা একটা স্পেস দিয়ে এটাকে সরায় নেয় না। আর সেকেন্ড ভুল হচ্ছে তারা এন দিয়ে এই ব্লকটাকে শেষ করে না। খেয়াল রাখবেন যে আমি যখন একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখবো, আমাকে অবশ্যই ইফ, তার পাশে একটা কন্ডিশন, তারপর পরের লাইনে এসে একটা ট্যাব দিয়ে 4 ঘর ইন্ডেন্টেশন, তারপর যখন কোড লেখা শেষ, ব্লক থেকে বেরোয় যেতে চাচ্ছি, তখন আবার পরের লাইনে ইফ যেই বরাবর আছে সেই বরাবর যে এন্ড লিখতে হবে। তো আমি একটু স্ক্রল ডাউন করেন, প্রবলেমটুকু দেখা যাক একটু উপরে। একটা প্রবলেম আছে, প্রবলেম দিয়ে শিখি যে কি অবস্থা। বলতেছে যে এ ওয়ার্কার ইজ পেইড অ্যাকর্ডিং টু হিজ আওয়ারলি ওয়েজ আপ টু 40 আওয়ার্স। মানে সহজ কথা, তার যে আওয়ারলি ওয়েজ আছে সেটা দিয়ে তাকে হচ্ছে 40 আওয়ার পর্যন্ত তাকে পে করা হয়। সহজ কথা, তার যদি আওয়ারলি এজ হয় 10 টাকা, তাহলে সে যদি 40 ঘন্টা কাজ করে তাকে দেওয়া হবে 400 টাকা। অ্যান্ড 50% মোর ফর ওভার টাইম। তার মানে হচ্ছে সে যদি 40 ঘন্টার থেকে বেশি কাজ করে, তাহলে 40 ঘন্টার পরে প্রতি ঘন্টার জন্য তাকে আসল যে ওয়েজ তার 50% টাকা দেওয়া হয়। ফর এক্সাম্পল, কেউ যদি 41 ঘন্টা কাজ করে, তার ওয়েজ যদি 10 টাকা করে হয় প্রতি ঘন্টায়, টোটাল ওয়েজটা হবে হচ্ছে প্রথম 40 ঘন্টার জন্য 400 টাকা, 40 × 10। আর পরের যে 1 ঘন্টা কাজ করছে তার জন্য হচ্ছে আসল যে ওয়েজ 10 টাকা তার অর্ধেক, তার মানে হচ্ছে আরও 5 টাকা, টোটাল 405 টাকা। তো আমাকে বলতেছে যে রাইট এ প্রোগ্রাম ইন স্ক্রিপ্ট ফাইল দ্যাট ক্যালকুলেটস দ্য পে, মানে সহজ কথা হচ্ছে দ্য স্যালারি টু আ ওয়ার্কার অফ আ ওয়ার্কার। দ্য প্রোগ্রাম আস্কস দ্য ইউজার টু এন্টার নাম্বার অফ আওয়ার্স অ্যান্ড ওয়েজ। তার মানে হচ্ছে এই প্রোগ্রামটা করার জন্য 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে আমাকে কোডের মাধ্যমে ইনপুট নিতে হবে। আপনাদের যদি কারো সি প্রোগ্রামিং করার এক্সপিরিয়েন্স থাকে, আপনারা সবাই জানেন যে স্ক্যানএফ এরকম একটা কমান্ড আছে, যে কমান্ডটি হচ্ছে আমরা ইউজার থেকে কোনো ইনপুট নিতে পারি। তো এরকম করে আমাকে ইনপুট নিতে হবে যে পার্টিকুলার একটা ওয়ার্কারের ওয়ার্কিং আওয়ার কতক্ষণ আর তার আওয়ারলি ওয়েজটা কত। ইনপুট নেওয়ার পরে
যেই কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশন অনুযায়ী আমাকে হিসাব করে বলতে হবে যে এর বেতন এত টাকা। আমি একটু সামনে আগাই, একটু নিচে যাই, একটু স্ক্রল ডাউন, একটু স্ক্রল ডাউন। তো প্রথম কাজটা হচ্ছে ইনপুট নেওয়া। হ্যাঁ, ওয়েজ বাই টু, হ্যাঁ হ্যাঁ, ওয়েজ বাই টু 50%, 50% অফ দ্য ওয়েজ, 50% মোর না, 50% অফ দ্য ওয়েজ। আচ্ছা আমি একটু দেখি স্টেপ বাই স্টেপ। একটা খেয়াল করেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে শেখানো হচ্ছে, আপনাদের এই জিনিসটা অনেকবার লাগবে। আপনারা যখন কোডের মাধ্যমে কোনো কিছু ইনপুট নেবেন তখন এই কমান্ডটাই আপনাকে ইউজ করতে হবে। দেখেন খুব ইজি একটা কমান্ড, কমান্ডটা হচ্ছে ইনপুট কমান্ড। দেখেন আমার প্রথম লাইনটা কি, টি ইকুয়াল টু ইনপুট, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা স্ট্রিং, কি লেখা আছে এখানে, নাম্বার অফ আওয়ার্স। আমি একটা অন্য এক্সাম্পল দেব। ধরেন আপনি কোডের মাধ্যমে কোনো একজন ইউজারের বয়স জিজ্ঞেস করবেন, এজ জিজ্ঞেস করবেন, লাইনটা কেমন হবে, ধরা যাক ভ্যারিয়েবল হচ্ছে এ, আপনাকে লিখতে হবে এ ইকুয়াল টু ইনপুট, তারপর ফার্স্ট ব্র্যাকেট একটা স্ট্রিং, মানে যে ইনভার্টেড কমার ভিতরে থাকবে হচ্ছে ইনপুট ইওর এজ, তারপর কোলন, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। আমি একটু লিখে দিচ্ছি, এ ইকুয়াল টু ইনপুট এরকম একটা কমান্ড আপনাকে লিখতে হবে। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা কোড লিখবো যেই কোডে আমার ইউজারের বয়স দরকার, তাহলে এটা আমি কিভাবে কোডটা লিখবো, সবাই একটু কমেন্টে লেখেন। আমি একটা কোড করব যেখানে আমার ইউজারের বয়স দরকার, আমি বয়সটাকে একটা ভ্যারিয়েবলে সেভ করব, তো এটার জন্য কমান্ডটা কি হবে একটু কমেন্টে লেখেন। আমার কোডে হচ্ছে ইউজারের বয়স দরকার, আমি বয়সটাকে একটা ভ্যারিয়েবলে সেভ করব, এটার জন্য আমি কি কমান্ড লিখবো সেটা হচ্ছে একটু কমেন্টে লেখেন। আমি দেখেন কমেন্টে লিখে দিছি একটা টিপিক্যাল কমান্ড, সেখানে আমি হচ্ছে ইউজারকে তার বয়স জিজ্ঞেস করতেছি। এখন আমার লাগবে হচ্ছে ইউজারের ওয়েট, ইউজারের ওজন। এটা একটু কমেন্টে লেখেন যে কি, মানে এক্সপ্রেশনটা কি হবে। হুম, আচ্ছা এজ না, অন্য কিছু, ধরেন ওয়েট চাই, আমি চাই ওয়েটটা কত হবে সেটা জিজ্ঞেস করতে। অন্য কেউ লেখা ট্রাই করেন, কয়েকজন লেখা ট্রাই করেন, তাহলে আমি বুঝবো যে আপনারা ফলো করতেছেন, আদারওয়াইজ আমি বুঝতে পারবো না। আমার একটা, আমি একটা কোড লিখবো যেই কোডে আমার ইউজারের বয়স দরকার, ওয়েট, সরি ওজন দরকার, ওয়েট দরকার। আমি ইউজারকে আমার ইউজারের ওয়েটটা আস্ক করতে যাচ্ছি, কি লিখবো, শ্রেয়াস, শ্রেয়া সান্যাল পূজা, আপনার হচ্ছে স্টার্ট হচ্ছে একটা সিঙ্গেল ইনভার্টেড দিয়ে, বাট এন্ড হচ্ছে ডাবল দিয়ে, এটা খেয়াল রাখবেন, একটাই মানে ইয়ে হতে হবে। সালমান কালাম, ঠিক আছে। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা হচ্ছে এভাবে একটা ইনপুট নেওয়ার চেষ্টা করবেন, যে যদি আমি এখানে যাচ্ছি হচ্ছে আওয়ারলি, হ্যাঁ গিভ ইউর ওয়েট, কিছু একটা হবে। হ্যাঁ, মূল জিনিসটা হচ্ছে যে এই এই সিনট্যাক্সটা বোঝা, যে আমি যখন কিছু একটা ইনপুট নিতে চাবো আমাকে লিখতে হবে সামথিং ভেরিয়েবল, যেখানে আমি সেভ করবো জিনিসটাকে। যদি আমার এজ হয় আমি লিখবো এজ ভেরিয়েবল বা কিছু একটা ভেরিয়েবল, যেমন এখানে আমার দরকার হচ্ছে টাইমটা টি, তাহলে টি ইকুয়াল টু ইনপুট, তারপর ব্র্যাকেট একটা স্ট্রিং, সেখানে লেখা আছে হচ্ছে নাম্বার অফ আওয়ার্স। তো একইভাবে দেখেন আমি ইউজারকে তার আওয়ারলি ওয়েজটাও জিজ্ঞেস করতেছি, কত টাকা পে করবো আওয়ারলি সেটাও জিজ্ঞেস করতেছি, এটা হচ্ছে এইচ এ সেভ করা হচ্ছে। হ্যাঁ, এইচ ইকুয়াল টু হচ্ছে আওয়ারলি ওয়েজ, সেইমভাবে দেখেন জিজ্ঞেস করা হচ্ছে আওয়ারলি ওয়েজ। ওকে, সো এই দুইটা আমার কোড লেখা হয়ে গেল। এখন তো আমার কাছে কি আছে, টিও আছে, এইচও আছে। টি এর মধ্যে কি সেভ হয়ে আছে, কত ঘন্টা কাজ সেটা সেভ হয়ে আছে, আর এইচ এর মধ্যে কি সেভ হয়ে আছে, কত প্রতি ঘন্টায় কত টাকা পে করবো সেটা সেভ হয়ে আছে। খুব ভালো কথা। এখন আমাকে দেখতে হবে তার ওয়ার্কিং টাইমটা কত। কেন? কারণ ওয়ার্কিং টাইমের উপরে ডিপেন্ড করবে আমি কত টাকা পে করব। যদি 40 আওয়ার্স থেকে কম হয় তখন আমি শুধুমাত্র ওয়েজটা পে করব, যদি 40 আওয়ার্স থেকে বেশি হয় তখন ওভার টাইমের হিসাব করতে হবে। তো প্রথমে যদি কেউ শয়তানি করে টাইম দেয় হচ্ছে -50, তাহলে তো সমস্যা।
ওয়ার্কিং আওয়ার তো আর -50 হয় না। এই জন্য প্রথমে কি লিখবো, ইফ, এখানে দেখেন ক্লিয়ারলি বোঝা যাবে, লিখলাম হচ্ছে ইফ, ইফের পরে লিখবো হচ্ছে কন্ডিশনটা কি, কন্ডিশনটা কি, যদি টাইমটা 0 থেকে ছোট বা সমান হয় তাহলে তো আসলে এই কথা বলে লাভ নাই, এখানে তো কোনো ওয়েজ হিসাব করা যাবে না। তাই প্রথমে হচ্ছে ইফ একটা স্পেস দিয়ে একটা কন্ডিশন লিখলাম যে টি < 0। তারপরের লাইনে যখন এন্টার দিয়ে আসলাম তখন দেখেন একটা গ্যাপ আছে, একদম শুরু থেকে শুরু করা হয় না, একটা ট্যাব দিয়ে 4 ঘর পরিমাণ গ্যাপ দিয়ে তারপর লেখা হচ্ছে যে ডিসপ ইনভ্যালিড ওয়ার্ক আওয়ার। এই ডিসপ হচ্ছে কোনো একটা কিছুকে ডিসপ্লে করে আমার কমান্ড উইন্ডোতে, তো ডিসপ ইনভ্যালিড ওয়ার্ক আওয়ার। তারপর আসি, এবার হচ্ছে এলসিফ। এলসিফ কেন? কারণ আমি দেখলাম যে প্রথমবার যদি টাইমটা 0 থেকে ছোট হয়, এবার দেখবো যে যদি টাইমটা 0 থেকে বড় হয় আর 40 থেকে ছোট হয়। তো দেখেন আমি আরেকটা কন্ডিশন লিখতেছি, এলসিফ যদি কোনো একটা কোডের মধ্যে যদি মাল্টিপল কন্ডিশন থাকে তখন প্রথমটাতে লিখতে হয় ইফ, পরেরগুলোতে লিখতে হয় হচ্ছে এলসিফ। আমি আবার বলতেছি, যদি কোনো একটা ব্লকের মধ্যে মাল্টিপল কন্ডিশন থাকে যে হ্যাঁ এটা হইলে এটা হবে, এটা না হয় ওইটা হইলে ওইটা হবে, এরকম যদি মাল্টিপল কন্ডিশনস থাকে সেই ক্ষেত্রে আমার প্রথমবার হয় ইফ, পরের বার হয় হচ্ছে এলস ইফ। এলস ইফ একসাথে লাগানো, কোনো স্পেস নেই, এলস ইফ। তাহলে এলস ইফ, তারপর লিখলাম হচ্ছে টি গ্রেটার 0, কারণ এখন আমি কী করতে চাই, আমি দেখতে চাই যে আমার টাইমটা কি 0 থেকে বড় এবং 40 থেকে ছোট কিনা। তাই লিখলাম হচ্ছে এলস ইফ টি গ্রেটার 0। দেখেন আমি এই পার্টিকুলার কন্ডিশনটুকু একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। টি গ্রেটার 0 অ্যান্ড দিয়ে লেখাচ্ছি, অ্যান্ড হচ্ছে এই যে আমাদের লজিক্যাল অ্যান্ড। তো তারপরে আছে হচ্ছে টি < 40। তার মানে যদি আমার টাইমটা ধরেন হচ্ছে 20, দেখেন 20 কিন্তু 0 থেকে বড় এবং 40 থেকে ছোট। যদি দুইটা কন্ডিশনেই সত্যি হয় তখন আমি হচ্ছে এর ভিতরে ঢুকবো, আদারওয়াইজ এখানে আমি ঢুকবো না। আবারও বলতেছি, যদি আমার দুইটা কন্ডিশনই সত্যি হয় তাহলে আমি পরের লাইনে যাব, আদারওয়াইজ পরের লাইনটা স্কিপ করে আমি চলে যাবো হচ্ছে এলসে। আচ্ছা, তাহলে এলসিফ টি গ্রেটার 0 অ্যান্ড টি < 40। তো কন্ডিশন দেওয়া শেষ, এবার ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকতে কী করতে হবে, ওই যে 4 লাইন গ্যাপ দিতে হবে, গ্যাপ দিলাম। এখন আমি হিসাব করব। তো এখানে যেহেতু কোনো ওভারটাইমের কাহিনী নাই, হিসাবটা খুবই সিম্পল, জাস্ট টাইমকে ওয়েজ দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। সো পে ইকুয়াল টু টাইম ইন্টু ওয়েজ। তারপরে দেখেন আরেকটা কন্ডিশন বাকি আছে, যে যদি টাইমটা 40-এর থেকে বড় হয়, যদি ওভার টাইম থাকে। এখন চিন্তা করেন, এখানে চাইলে আমি লিখতে পারতাম যে এলস ইফ টি গ্রেটার 40, কোনো সমস্যা ছিল না। আবারও বলতেছি, আমি আগে দেখলাম কি, যে প্রথমে দেখলাম যে ইফ টি < 0, তার মানে 0 থেকে ছোট হলে এটা হবে। তারপর দেখলাম যে এলস ইফ টি গ্রেটার 0 এবং টি < 40, আরেকটা কন্ডিশন। এখন থার্ড আরেকটা কন্ডিশন আছে, যে যদি টি গ্রেটার 40 হয়। দেখেন আমি কিন্তু লিখি নাই এখানে, তার কারণটা হচ্ছে যদি টি 0 থেকে ছোট না হয়, যদি টি 0 আর 40-এর মাঝে না হয়, তাহলে তো টি 40-এর থেকে বড় হওয়া ছাড়া আর কোনো অপশন নেই। আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা র্যান্ডম যে কোনো একটা সংখ্যা ধরেন, যে কোনো সংখ্যা ধরেন, যদি ওইটা 0 থেকে ছোট না হয়, যদি ওইটা 0 থেকে 40-এর মধ্যে না হয়, তাহলে কিন্তু 40-এর থেকে বড় না হয়ে আর কোনো অপশন নাই। এই জন্যে যখন আমরা মাল্টিপল কন্ডিশন লিখব, তখন একদম যে লাস্ট কন্ডিশন থাকে ওই কন্ডিশনে আমরা কন্ডিশনটা এক্সপ্লিসিটলি লিখি না, কারণ ওইটা ছাড়া আর কোনো কন্ডিশন বাকি নেই। সেক্ষেত্রে আমরা লিখি হচ্ছে জাস্ট এলস, জাস্ট এলস, কোনো কন্ডিশন না, কোনো এলস ইফ না, জাস্ট এলস। আবারও এলস লিখলাম, তারপর আবারও হচ্ছে আমি কন্ডিশন হলে কি করবো সেটা লিখবো। এবার কি করবো, আমরা ওভার টাইম হিসাব করবো। সেই ওয়েটা কি, প্রথম 40 ঘন্টার জন্য আমার তো একটা ফিক্সড পে থাকবেই, সেটা হচ্ছে 40 ইন্টু এইচ। তারপরে 40 ঘন্টার পরে সে যে বাড়তি সময়টুকু কাজ করছে তার জন্য আমি প্রতি ঘন্টায় আসল যে ওয়েজটা আছে তার অর্ধেক টাকা দিব। তাই দেখেন আমি প্রথমে হিসাব করে নিলাম যে যেহেতু টিটা এখন 40-এর থেকে বড়, অতএব ওভারটাইমটা কি হবে, টি -40। দেখেন টি -40 মাল্টিপ্লাই করলাম কি দিয়ে, আসল যে ওয়েজ এইচ তার অর্ধেক, তার মানে 0.5 এইচ দিয়ে, এবং এই দুইটা টাকার যোগফলটাই হচ্ছে তার টোটাল পে। টোটাল পে হচ্ছে যে লিখলাম পে। এবার যেহেতু আমাদের এই কন্ডিশনটা চেক করা শেষ, যা যা করার ছিল করে ফেলছি, এবার আমি নিচের লাইনে এসে এন্ড লিখে আমি হচ্ছে আমার কাজটা শেষ করব।
কাজটা শেষ করব। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি একটা স্যাম্পল প্রবলেম আপনাদেরকে বলি, আপনারা একটা কোড করার ট্রাই করেন। একটু ভালো মতো শোনেন প্রবলেমটা কি। প্রবলেম হচ্ছে আমি একজন ইউজারের ওজন ওজন ওয়েট এটা কেজিতে ইনপুট নিব। এটাকে ধরেন একটা ডাব্লিউ ভ্যারিয়েবল দিয়ে সেভ করলাম। আবার একজন ইউজারের যে হাইট, সেই হাইটটাকে আমি এইচ দিয়ে সেভ করব। এই হাইটটা ধরেন আমি নিলাম হচ্ছে সাপোজ সেন্টিমিটারে, বা আমি জানি না, ধরলাম হচ্ছে ফিটেই নিব। ধরলাম এটা আউটপুট নিব হচ্ছে ফিটে, দশমিক থাকবে। মনে করেন হচ্ছে কারো যদি 6 ফিট 9 ইঞ্চি হয়, লেটস সে লিখবে আচ্ছা সরাসরি লিখি যে মনে করেন ইঞ্চির হিসাব বাদ, খালি ফিট। 1 ফিট 2 ফিট 3 ফিট 4 ফিট 5 ফিট 6 ফিট এর পর্যন্ত আছে। 7 ফিট 15 কেউ হয় না। সো 1 2 3 4 5 6 এইরকম 6টা ফিট আছে। দশমিক ধরা দরকার নেই, কারণ দশমিক দিলে আবার ওই 12 তো হিসাব করতে অসুবিধা হবে। তো মনে করলাম যে আমার ফিট হচ্ছে, হাইট হচ্ছে কি হয় 1 থেকে 6 পর্যন্ত হয়। তো আপনাদের কাজটা হবে হচ্ছে বিএমআই হিসাব করা। বিএমআই মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স। আমি যেখানে আসল হিসাব করতেছি একটা র্যান্ডম হিসাব। এই হিসাবটা হচ্ছে জাস্ট আপনি আপনার যে ওয়েটটা ইনপুট নেবেন সেই ওয়েটকে হচ্ছে মাস দিয়ে ভাগ করবেন। সরি, ওয়েটটাকে হচ্ছে আপনি হাইট দিয়ে ভাগ করবেন। তো যদি আপনার ওয়েটটা আসে হচ্ছে, সরি আপনার বিএমআইটা আসে হচ্ছে লেটস সে 14, যদি বিএমআইটা আসে হচ্ছে 14 বা তার থেকে বেশি, তাহলে বলবেন হচ্ছে ওভার ওয়েট। যদি 12 থেকে 14 হয় তাহলে হচ্ছে সঠিক ওয়েট। আর যদি 12 থেকে কম হয় তাহলে আন্ডার ওয়েট। আমি আবারও বলতেছি প্রবলেমটা কি। আপনি একটা কোড করে দুইটা ভ্যারিয়েবল ইনপুট নেবেন। প্রথম ভ্যারিয়েবলটা হচ্ছে ইউজারের ওয়েট, সেই ওয়েটটা হবে হচ্ছে কেজিতে কিছু একটা। সেকেন্ড ইনপুটটা হচ্ছে ইউজারের হাইট। যেহেতু আমরা এখানে কমপ্লেক্স ক্যালকুলেশন করব না, আমরা হাইট ধরে নিব হচ্ছে 1 থেকে 6 এর মধ্যে কিছু একটা হবে, 1 ফিট থেকে 6 ফিট কিছু একটা হবে। তারপর আমরা হিসাব করবো হচ্ছে বিএমআই। বিএমআইটা কি? সিম্পলি ওয়েট বাই হাইট হিসাব করবেন। যদি এই বিএমআইটা 14 থেকে বড় হয় সে ওভার ওয়েট, 12 থেকে 14 হইলে সঠিক ওয়েট মানে আইডিয়াল ওয়েট, 12-র চেয়ে কম হলে হচ্ছে আন্ডার ওয়েট। এই কোডটা করে কোডে আউটপুট দেখাইতে হবে ইউজারকে যে আপনি হচ্ছে আন্ডার ওয়েট বা ওভার ওয়েট বা হচ্ছে আইডিয়াল ওয়েট। তো কোডটা সবাই করার চেষ্টা করেন। যদি এমন কেউ থাকেন যে প্রবলেমটা বুঝতে পারেন না, আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি কোয়েশ্চেনটা লিখে দিছি, সবাই হচ্ছে একটু ট্রাই করেন। কারো যদি আসে আমাকে বলেন, কারো যদি প্রবলেম হয় তাও আমাকে বলেন, আমি এটা সলভ করে যাবো। কারণ এই পার্টটুকু না হলে সামনে একটা খুব কমপ্লেক্স প্রবলেম আছে, প্রবলেমটাতে কিছু বোঝা যাবে না।
এটার পরের প্রবলেমটা বেশ কমপ্লেক্স। আপনারা যদি এই জিনিসটা না বুঝতে পারেন তাহলে সামনে আগায় আসলে লাভ নাই। সো সবাই একটু চেষ্টা করেন এই প্রবলেমটা সলভ করার। বেশ ইজি প্রবলেম। আমার ম্যাটল্যাব নাই, আমি এমনিতে লেখার চেষ্টা করলাম, আই গেস এখানে কোনো ভুল নাই। সবাই একটু দেখেন। আর সালেক সাউদাগরও হচ্ছে কোডটা লিখে দিচ্ছে, আমার আউটপুট আসছে। বাকিদের কি অবস্থা? আর কারো কি আসছে আউটপুট, বা আইডিয়াটা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়েছে কিনা? আমি একটু এক্সপ্লেন করে দিই কি হচ্ছে। প্রথমে আমি ডাব্লিউ ইকুয়াল টু ইনপুট এন্টার ইউর ওয়েট, এভাবে ওয়েটটা ইনপুট নিলাম। হাইটটা হচ্ছে এইচ, ইনপুট এন্টার ইউর হাইট, এভাবে হাইটটা ইনপুট নিলাম। তারপর বিএমআই হিসাব করলাম, বিএমআই হচ্ছে ওয়েট বাই হাইট। তারপর চেক করলাম যে বিএমআইটা 48 থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে ডিসপ্লে করব কি ওভার ওয়েট, বা আপনি আপনার মতো লেখেন যে ইউ আর ওভার ওয়েট কিছু একটা, বা লেখেন যে কিছু একটা লেখেন ইউনিট মেডিকেশন কিছু একটা লেখেন। তারপরে এলসিফ কী করলাম, প্রথমে একটা কন্ডিশন চেক করলাম 14 থেকে বড় কিনা। এখন আরেকটা কন্ডিশন চেক করতেছি যে 12 থেকে ছোট কিনা। যদি 12 থেকে ছোট হয় তাহলে কি লিখবো, আপনি আন্ডার ওয়েট, সো ইউ আর আন্ডার ওয়েট বা আন্ডার ওয়েট কিছু একটা। কীভাবে লিখবো, যে ডিস্প কমান্ড দিয়ে, ডিস্প ইকুয়াল টু, সরি ডিস্প ব্র্যাকেটে আন্ডার ওয়েট। এখন দেখেন, যদি 14 থেকে বড় না হয়, 12 থেকে ছোট না হয়, তাহলে তো একটাই কন্ডিশন বাকি আছে, সেটা হচ্ছে 12 আর 14 মাঝামাঝি কিছু একটা। তাই দেখেন আমার কিন্তু আর লিখতে হয় না এখানে কষ্ট করে। এটা আমি একটা ট্রিক করছি, একটা ট্রিক করছি। আমার এখানে টোটাল 3টা রিজিয়ন ছিল। একটা রিজন হচ্ছে 14 থেকে বড়, একটা 12 থেকে ছোট, একটা হচ্ছে 12 আর 14 মাঝামাঝি রিজন। তো আমি হচ্ছে প্রথমে নিলাম 14 থেকে বড় রিজনটা। যদি তা না হয় তাহলে চেক করবো 12 থেকে ছোট রিজনটা। যদি তাও না হয় তাহলে কিন্তু দেখেন আর কিন্তু কোনো অপশন বা রিজন বাকি নেই, তখন কিন্তু বাই ডিফল্ট রিজনটা কি হবে, 12 আর 14 মাঝামাঝি। তাই দেখেন আমার এখানে কোনো কন্ডিশন লিখতে হয় নাই। এলস আউটপুটে দেখাবো হচ্ছে ইউ আর আইডিয়াল ওয়েট। যেহেতু আমার কন্ডিশন চেকটা করা শেষ, আমি এখন এন্ড লিখে কোডটা শেষ করব। আচ্ছা, ঠিক আছে। তো সবাই একটু বলেন এবার যে আপনারা এই পর্যন্ত জিনিসগুলো বুঝতে পারছেন কিনা। আমি এই পর্যন্ত না বুঝে সামনে আগাবো না। আচ্ছা, আবার ওয়াই লেখা শুরু করেন। অনেকগুলো ওয়াই না হলে আমি সামনে আগাবো না, এখানে বসে থাকি। আচ্ছা আচ্ছা।
উম, আরে একজন আরেকজন আবার আরেকটা কন্ডিশন আছে, হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সালামুন কাওলাম, হ্যাঁ খুব ভালো হয়েছে। যদি তো আপনার কিছু ইনভ্যালিড হয় তাহলে ইনভ্যালিড, হ্যাঁ বেশ ভালো। আচ্ছা আচ্ছা, আপনি আবার এখানে, না না না, আপনি তো কন্ডিশনটা লিখতেছেন নিচে, কন্ডিশন নিচে কেন? আপনার কন্ডিশন হবে হচ্ছে এলসিফ এর সাথে। হ্যাঁ হ্যাঁ, আপনার কন্ডিশন হবে হচ্ছে এলসিফ এর সাথে, এলসিফ এর নিচে কন্ডিশন না, কন্ডিশন হবে হচ্ছে এলসিফ এর সাথে। আর লাস্টে কিন্তু কোনো এন্ডও দেন নাই। আমি ঠিক করে দিচ্ছি কোডটা। এবার রান করে দেখেন, এবার রান করার কথা। তো আই গেস অনেকেই বুঝতে পারছেন কি ব্যাপার স্যাপার। যদি এখনো কারো বুঝতে সমস্যা হয় আমাকে বলতে পারেন। আমি আসলে এই পার্টটা একটু দ্রুত গেছি, কারণ আমি ধরে নিচ্ছি যে আপনারা কোথাও না কোথাও আপনাদের লাইফে এই এই কন্ডিশনাল স্টেটমেন্টের সাথে পরিচিত। আমি এটা ধরে নিচ্ছি। যদি কারো একদম ফান্ডামেন্টালি ইফেলস বুঝতে সমস্যা আমাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো ভয় পাওয়ার বা লজ্জা পাওয়ার কিছু নেই। আমি আবার বলতেছি, যদি কারো সমস্যা থাকে আমাকে মাইক আউট করে জিজ্ঞেস করেন যে আমি এটা বুঝিনি। আচ্ছা, এই যে সবাই বুঝতে পারছে বা কথা বলতে আগ্রহী না, ঠিক আছে, আমরা সামনে আগে স্ক্রল আপ, একটু স্ক্রল আপ করেন। আচ্ছা, স্ক্রল আপ করেন, স্ক্রল মানে স্ক্রল ডাউন, সরি সরি, স্ক্রল ডাউন, পরের পেজে, পরের পেজে। হুম হুম হুম। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে লুপ। লুপের জিনিসটা হচ্ছে যে আমি যদি কোনো একটা অপারেশন বারবার বারবার করতে চাই কোডের মধ্যে, তাহলে একই জিনিস তো আর বারবার লেখার কোনো আসলে দরকার বা মানে এটা তো ইনএফিশিয়েন্ট। ধরেন আমি একটা যোগ বারবার করতে চাই, কোডের মধ্যে একটা যোগ বারবার করবো। ধরেন একটা কি বলবো, একটা ধরেন হচ্ছে অ্যাকুমুলেটর মেশিন। মেশিনটা কি করে, ইউজার থেকে ইনপুট নেয়, ইনপুট নিয়ে এক্সিস্টিং একটা জিনিসের সাথে যোগ করে দেয়। মনে করেন আপনার একটা সাম অলরেডি স্টোর করা আছে কোথাও, আপনি ইউজার থেকে একটা ইনপুট নেবেন, নিয়ে ওই আগের যে সাম ছিল তার সাথে অ্যাড করে দিবেন। এখন আপনার যে অ্যাডিশন অপারেশন, এটা যদি বারবার করতে হয়, এটা তো বেশ ঝামেলার কাজ, সারাদিন তো কোডই লিখতে হবে তাহলে। তো এভাবে একই অপারেশন যদি বারবার করতে হয়, সেটা করার জন্য আমরা কোডের মধ্যে লুপ ইউজ করি। লুপ, এখন লুপ অনেক রকমের হয়, ফর লুপ, ওয়াইল লুপ, অনেক রকমের হয়। আমি নিজে পার্সোনালি ওয়াইল লুপ পছন্দ করি না, তো আমি আসলে এখানে ওয়াইল লুপ নিয়ে কথাও বলতেছি না। আমি শুধুমাত্র আপনাকে ফর লুপটা শিখিয়ে দিচ্ছি, যদি আপনার ওয়াইল লুপ শিখতে ইচ্ছা হয় আপনি নেটে অনেক রিসোর্স পাবেন। তো আমরা কথা না বাড়ায় ফর লুপ নিয়ে কাজকর্ম শুরু করি। আহ, আমি একটু বলি যে কীভাবে লিখতে হয়। ফর লুপ লেখাটা ইফ এলস লেখার সাথে একদমই একই একই স্ট্রাকচার। কীভাবে করে দেখেন, প্রথমে লিখতে হয় ফর, তারপরে আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট দিতাম আমরা একটা কন্ডিশন লিখতাম। এখানে এখানে কন্ডিশন লিখতে হয়, এখানে লিখতে হয় যে আমি এই যে অপারেশনটা করব কতবার করব, এই কতবার করব এটাকে একটু সুন্দর করে গুছায় লিখতে হয়। ফর এক্সাম্পল, যে কোনো লুপের একটা লুপ কন্ট্রোলিং ভ্যারিয়েবল থাকে, মানে একটা পার্টিকুলার ভ্যারিয়েবল থাকে যে লুপটাকে কন্ট্রোল করে। তো ওইটাকে আমরা নর্মালি আই বা জে বা কে দিয়ে লিখি। আমরা বলি প্রত্যেকটা লুপের একটা লুপ কন্ট্রোলিং ভ্যারিয়েবল থাকে, যে ভ্যারিয়েবলটার কাজটা হচ্ছে লুপটাকে কন্ট্রোল করা। লুপটা যে ঘুরবে, বারবার চলবে, কতবার চলবে, বা এখন কোথায় আছে, আর কতবার চলবে, এই জিনিসগুলো কন্ট্রোল করা হচ্ছে লুপ কন্ট্রোলিং ভ্যারিয়েবলের কাজ। তো নর্মালি আমরা লুপ কন্ট্রোলিং ভ্যারিয়েবল হিসেবে আই অথবা জে অথবা কে ইউজ করি। ঠিক আছে, তো এখানে দেখেন আই ইউজ করা হচ্ছে। তো আই ইকুয়াল টু দিয়ে তিনটা ভ্যালু দিতে হয়, এ কোলন বি কোলন সি। এই এ হচ্ছে আমার যে লুপ কন্ট্রোলিং ভ্যারিয়েবলটা আছে সেটা কোত্থেকে শুরু হবে, সেটা হচ্ছে এ। যদি এ হয় 10, তাহলে লুপ কন্ট্রোলিং ভ্যারিয়েবলটা 10 থেকে শুরু হবে। তার মানে প্রথমবার যখন লুপটা ঘুরবে তখন আই এর ভ্যালু হবে হচ্ছে 10। তারপরে যে আছে বি, এটা হচ্ছে ইনক্রিমেন্ট, মানে এই যে প্রথমবার আই 10 ছিল,
পরের বার যে আইটা বাড়বে বা কমবে, এটা কতটুকু বাড়বে বা কতটুকু কমবে, সেটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট বি। যদি ইনক্রিমেন্টটা পজিটিভ হয় তাহলে বাড়বে। মনে করেন আপনার প্রথমে আই হচ্ছে 10, আপনার ইনক্রিমেন্ট হচ্ছে 2, তাহলে পরের বার যখন লুপটা ঘুরবে তখন আই হবে হচ্ছে 12, কারণ প্রথমবারে 10 আর ইনক্রিমেন্ট 2 এই মিলে হচ্ছে 12। যদি আপনার ইনক্রিমেন্ট হয় -2, তাহলে প্রথমবার 10, ইনক্রিমেন্ট -2 মানে আসলে ডিক্রিমেন্ট, 10 - 2 হচ্ছে 8, পরের বার হচ্ছে 8। আর সি হচ্ছে কোথায় গিয়ে এটা শেষ হবে, ঠিক আছে? তো অনেক সময় কোডে দেখবেন যে মাঝখানেটা নাই, খালি এ আর সি আছে, তখন বুঝে নিতে হবে যে ইনক্রিমেন্টটা বাই ডিফল্ট হচ্ছে 1। আবারও বলি, বাই ডিফল্ট ইনক্রিমেন্ট হচ্ছে 1। যদি আপনার কোডের মধ্যে ইনক্রিমেন্ট 1 হয় সেক্ষেত্রে আর বি এর দরকার নাই, জাস্ট কোথায় শুরু কোলন কোথায় শেষ। আর যদি আপনি কোনো একটা ইনক্রিমেন্ট সেট করতে চান সেক্ষেত্রে আপনাকে কোথায় শুরু কোলন ইনক্রিমেন্ট কত কোলন কোথায় শেষ সেটা লিখতে হবে। তারপর আমি আবার এন্টার দিয়ে নিচের লাইনে আসবো। এখন যেহেতু আমি লুপের ভেতরে আসি, তাই আমাকে ওই যে 4 ঘর ইন্ডেন্টেশন দিতে হবে, দিলাম। তারপর কিছু কোড লিখলাম যে কোন কোডগুলো বারবার রান হবে, এই ভিতরে যে কোডগুলি থাকবে এই কোডগুলি বারবার রান হবে। তারপরে এন দিয়ে আমি আমার কোডকে শেষ করব, ঠিক আছে? তো নিচে আসি, একটা প্রবলেম দেখি। প্রবলেমটা হচ্ছে এখানে একটা ভেক্টর দেওয়া আছে, একটা র্যান্ডম ভেক্টর, অনেকগুলো এলিমেন্ট আছে। বলতেছে যে রাইট এ স্ক্রিপ্ট ফাইল দ্যাট ডাবলস দ্য, আচ্ছা দুইবার লেখা হয়েছে, দ্যাট ডাবলস দ্য এলিমেন্টস দ্যাট আর পজিটিভ অ্যান্ড ডিভিসেবল বাই 3 or 5। তার মানে কি বলতেছে যে এই ভেক্টরের যেই এলিমেন্টগুলি পজিটিভ এবং 3 অথবা 5 দ্বারা বিভাজ্য। আবার বলতেছি, এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরের যেই এলিমেন্টগুলি পজিটিভ এবং 3 অথবা 5 যে কোনো একটা দ্বারা ডিভিসেবল বা বাংলায় বললে বিভাজ্য, তাদেরকে ডাবল করে দিতে হবে। ফর এক্সাম্পল, একটা সংখ্যা আছে প্রথমে 5, 5 0 থেকে বড় মানে পজিটিভ, এবং 5 5 দ্বারা ভাগ যায়, তাহলে আমার আউটপুটে কি হবে 10 হবে। কেন? কারণ কন্ডিশনটা কি, যদি কোনো একটা এলিমেন্ট 0 থেকে বড় হয় মানে পজিটিভ হয়, অথবা 3 আর 5 দ্বারা বিভাজ্য হয় বা ডিভিসেবল হয়, তাকে আমরা ডাবল করে দিই। ওকে, আবার যদি এলিমেন্টটা নেগেটিভ হয় মানে 0 থেকে ছোট হয় কিন্তু -5 থেকে বড় হয়, তাহলে ডাবল করব না, তাহলে এটার পাওয়ারকে টু দি পাওয়ার 3 করে দিব। ফর এক্সাম্পল, একটা ভ্যালু আছে এখানে -3, দেখেন -3 0 থেকে ছোট মানে নেগেটিভ এবং -5 থেকে বড়, তার মানে কন্ডিশনে পড়ে গেল। একে আমরা কি করব, পাওয়ারটা 3 করে দিব, তার মানে -3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে -27 হয়ে যাবে তখন অ্যান্সারটা। এই আর যেসব ভ্যালুগুলা এই দুইটা কন্ডিশনের কোনো কন্ডিশনেই পড়বে না ওগুলাকে আমরা হাত দিব না। এখন এই প্রবলেমটা সলভ করার ওয়েটা কিন্তু দেখেন, আমি যদি এই পুরা ম্যাট্রিক্সের উপরেই একই অপারেশন করতাম তাহলে কিন্তু আর আমার এত কাজ করা দরকার ছিল না। ফর এক্সাম্পল, আমি যদি চাইতাম যে আমি সবাইকে ডাবল করে দিব, তাহলে কিন্তু সিম্পলি যদি আমার ভেক্টরটা ভি হয়, তো সিম্পলি ভি মাল্টিপ্লাইড বাই 2 লিখলেই কিন্তু কাজ হয়ে যাইত। অথবা যদি বলছে যে পাওয়ারটাকে 3 দিয়ে রেজ করতে, যদি আমি এটা সবার জন্য করতে চাইতাম তাহলে সিম্পলি ভি ডট টু দি পাওয়ার 3 দিলেই হয়ে যেত। ডট কেন? কারণ যে ডট, যদি আমি ডট দিই তাহলে এলিমেন্ট ওয়াইজ, তার মানে ভেক্টরের প্রতিটা এলিমেন্ট ইন্ডিভিজুয়ালি কিউব হবে বা স্কোয়ার হবে। তাহলে ভি ডট টু দি পাওয়ার 3 দিলে ম্যাট্রিক্সের প্রতি এলিমেন্টই পাওয়ার 3 হয়ে যেত। বাট এখানে কিন্তু আমি প্রতি এলিমেন্টকে ডাবল করতে চাই না, প্রতি এলিমেন্টকে কিউব করতে চাই না, আমি কিছু পার্টিকুলার এলিমেন্টকে ডাবল করতে চাই, কিছু পার্টিকুলার এলিমেন্টকে কিউব করতে চাই। সো আমাকে এই ভেক্টরের প্রতিটা এলিমেন্ট নিয়ে নিয়ে চেক করতে হবে যে এরা কি এই কন্ডিশনে পড়ে কিনা। যদি পড়ে অপারেশন করব, যদি না পড়ে অপারেশন করব না। এই কাজটা আমাকে করতে হবে লুপ দিয়ে। কেন লুপ দিয়ে? কারণ আমি একই অপারেশন বারবার বারবার করব, তাই আমি একটা লুপ লিখব। এবার আসি কোডটা কি হবে সেটাতে। প্রথমে আপনারা ভেক্টরটাকে ডিক্লেয়ার করেন, সবাই এটা কোড আমার সাথে করেন। ভেক্টরটাকে ডিক্লেয়ার করেন, ডিক্লেয়ার করার পরে দেখেন সহজ প্রশ্ন, আমি এখানে যে লুপটা লিখবো সেই লুপটা কতবার চলবে। এর উত্তর হচ্ছে, যদি আমার এই ভেক্টরে 10টা এলিমেন্ট থাকে, আমার 10টা এলিমেন্টকে নিয়েই চেক করতে হবে, তাহলে লুপটাকে 10 বার চালাইতে হবে। তাই আমাকে জানতে হবে যে এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরে কতগুলি এলিমেন্ট আছে।
এটা বের করার একটা ওয়ে কিন্তু আমরা আগেই দেখে আসছি, লেন্থ ফাংশন। তাই দেখেন আমি প্রথমে ভিটাকে ডিক্লেয়ার করলাম, তারপর লিখলাম হচ্ছে n ইকুয়াল টু লেন্থ অফ ভি। তার মানে এখন বের হয়ে যাবে যে এই ভেক্টরে কতগুলো এলিমেন্ট আছে। যদি n 10 হয় তাহলে কোডটা 10 বার চলবে। 10 বার কেন? কারণ প্রতিবারে আমি একটা করে এলিমেন্ট নিয়ে চেক করব যে এ কি এলিজেবল কিনা। ঠিক আছে, তো সামনে আগাই। আচ্ছা আচ্ছা, এখন দেখেন প্রথমে ফর লুপ। ফরের আমার লুপ কন্ট্রোলিং ভ্যারিয়েবলটা হচ্ছে কে। তার মানে এই কেটাই হচ্ছে আস্তে আস্তে বাড়বে বা কমবে, কিছু একটা হবে। দেখি কি হবে। কে ইকুয়াল টু হচ্ছে 1 কোলন n। তার মানে কি, যেহেতু এখানে দুইটা প্যারামিটার আছে, তার মানে বুঝতে হবে ইনক্রিমেন্ট বাই ডিফল্ট 1, শুরু হবে একে, শেষ হবে n এ। তো লাভটা কি? লাভটা হচ্ছে আমি কিন্তু জানি যে আমি একটা ভেক্টর থেকে যদি একটা এলিমেন্টকে নিতে চাই তাহলে ইন্ডেক্স দিতে হয়। ফর এক্সাম্পল একটু উপর উঠান, আগে বেজে, হ্যাঁ। ধরেন আমি এই ভি থেকে ওই 17কে পিক করতে চাই, তাহলে কি লিখতে হবে? ভি ব্র্যাকেটে 2। যদি ওই 8কে পিক করতে চাই কি লিখতে হবে? ভি ব্র্যাকেটে 4। তার মানে আমি যদি ভি ব্র্যাকেটে ইন্ডেক্স দিয়ে দেই তাহলে এই অপারেশনটা হচ্ছে ওই ভেক্টর থেকে ওই ইন্ডেক্সে যে আছে তাকে নিয়ে সেভ করে রাখবে। এই জন্যে আমি যদি আমার লুপ কন্ট্রোলিং ভ্যারিয়েবলটাকে 1 থেকে শুরু করে লেন্থ পর্যন্ত চালাতে পারি, দেখেন আমার কিন্তু সবগুলা ইন্ডেক্স এখানে থাকবে। ধরেন আমার এলিমেন্ট আছে 10টা, তার মানে ইন্ডেক্সগুলো কি কি? 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, 1 2 3 4 করে 10 পর্যন্ত। তাই আমি যদি লিখি যে ফর কে ইকুয়াল টু 1 থেকে n, তার মানে কিন্তু আমি আসলে কে দিয়ে প্রতিবারে একটা করে এলিমেন্টকে ভেক্টর থেকে সিলেক্ট করতে পারবো। যেহেতু কে ইকুয়াল টু 1 দিয়ে শুরু, তার মানে প্রথমবার যখন কোডটা চলবে তখন সে এই ভি ভেক্টর থেকে প্রথম এলিমেন্টটাকে পিক করে নিয়ে আসবে, 5 পিক করে নিয়ে আসবে। কোডটা যখন পুরো একবার রান করে যাবে তখন আবার প্রথমে চলে আসবে ফর লুপের, তখন আবার হচ্ছে কে বেড়ে 2 হবে, কারণ ইনক্রিমেন্ট তো 1 বাই ডিফল্ট 1, কে বেড়ে 2 হবে। তখন হচ্ছে আমরা যদি লিখি যে ভি ব্র্যাকেটে কে, তাহলে হচ্ছে ও এই ভি ভেক্টরটা থেকে সেকেন্ড যে এলিমেন্টটা মানে 17 তাকে পিক করে নিয়ে আসবে। তো বুঝলাম কাজটা কি। আচ্ছা এবার দেখেন নিচের লাইনে এসে 4 ঘর গ্যাপ, তারপর লিখলাম এলএম, একটা নর্মাল ভ্যারিয়েবল দিলাম এলএম। এলএম ইকুয়াল টু ভি কে। এখানে দেখেন আমি কি করলাম, আমি এই এলএম এই ভেক্টরের মধ্যে সেভ করে রাখবো যে যাকে নিয়ে আমি অপারেশন করতে চাই। আমার কিন্তু এই ভি ভেক্টরের প্রতিটা এলিমেন্টকে নিয়ে অপারেশন করতে হবে। প্রতিবার তো আমি একটা করে নিয়ে অপারেশন করব, সেই একটা এলিমেন্টকে সিলেক্ট করে আমি এলএম ভেক্টরে রেখে দিলাম। এবার আসি কন্ডিশন চেকে। দুইটা কন্ডিশন আছে, চেক করব। আসি তাহলে প্রথম কন্ডিশনটা কি? প্রথম কন্ডিশনটা ছিল যদি আমার নাম্বারটা পজিটিভ হয়। এখন একটা নাম্বার পজিটিভ, এটাকে ম্যাথমেটিক্যালি বলার ওয়ে কি? 0 থেকে বড় হয়। যদি 0 থেকে বড় হয় এবং শুধু পজিটিভ হলেই হবে না, আরও কি হইতে হবে? 3 অথবা 5, এই দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হইতে হবে বা ডিভিসেবল হইতে হবে। এখন একটা নাম্বার কি 3 দ্বারা ডিভিসেবল কিনা এটা চেক করে কিভাবে? চেক করে হচ্ছে আমরা আগের দিন প্রথম দিন শিখছিলাম একটা ফাংশন হচ্ছে রেম ফাংশন, REM, রেম, রিমাইন্ডার, ভাগশেষ। যদি আমরা কোনো একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 পাই, বুঝতে হবে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে কোড দিয়ে কীভাবে লেখে? রেম, রেম ফাংশনটা কি কি ইনপুট নেয়, কাকে ভাগ করব আর কি দিয়ে ভাগ করব। এখানে আমরা ভাগ করব হচ্ছে এলএম এই ভ্যারিয়েবলটাকে, কি দিয়ে ভাগ করব? প্রথমে 3 দিয়ে ভাগ করব। তাহলে রেম ব্র্যাকেটের মধ্যে এলএম কমা 3, এটাই হচ্ছে আমার ভাগশেষ। যদি এই ভাগশেষটা 0 হয়, ইকুয়াল ইকুয়াল 0, খেয়াল রাখবেন একটা না দুইটা ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল 0 অথবা 5 দিয়ে ভাগ দিলেও কিন্তু হবে। তাই দেখেন মাঝখানে একটা ভার্টিক্যাল বার আছে, এটা হয়তো বোঝা যাচ্ছে না, একটা ভার্টিক্যাল বার এখানে আছে, অথবা বোঝাচ্ছে। অথবা একই জিনিস আবার লিখবো 5-এর জন্য, রেম এলএম কমা 5 ইকুয়াল ইকুয়াল 0। যদি এই প্রথম কন্ডিশনটা দেখেন, ব্র্যাকেটের ইউজটা খুব সুন্দরভাবে করতে হবে। এই কোডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ব্র্যাকেটের ইউজটা শেখানো। দেখেন ব্র্যাকেটের ইউজ খুব সুন্দরভাবে করতে হবে। প্রথমে যে এলএম গ্রেটার দেন 0 আছে এটা ব্র্যাকেটে ক্লোজ করা আছে, এটা একটা কন্ডিশন। এবং দেখেন আরেকটা যে বড় কন্ডিশন, এই পুরো বড় কন্ডিশনটাকে একটা ব্র্যাকেটে ক্লোজ করা আছে। তার মধ্যে আবার যেটা সাব কন্ডিশন, ওদেরকেও দেখেন ব্র্যাকেটে ক্লোজ করা আছে। অতএব যদি আপনার কখনো অ্যান্ড অথবা অর অপারেশন করতে হয়, আপনি অবশ্যই মেক শিওর করবেন যে অ্যান্ডের দুই পাশে দুইটা কন্ডিশনকে আপনি ব্র্যাকেটে ক্লোজ করে রাখছেন, আপনার দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে যদি কোনো একটা সংখ্যা 0 থেকে বড় হয় এবং 3 অথবা 5 এদের যে কোনো একটা দ্বারা ডিভিসেবল হয়, তাহলে হচ্ছে এই কন্ডিশনের ভিতরে ঢুকবে।
এই কন্ডিশন সত্যি হলে কি করতে হবে, এখন যে আছে তাকে ডাবল করে দিতে হবে। তাই দেখেন আমি কি করলাম, lm ইকুয়াল টু 2 × lm। আমি কিন্তু নতুন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি নাই, এই ভ্যারিয়েবলের জায়গা থেকে ডাবল করে দিলাম। দেখেন ডাবল করাই কিন্তু কাজ শেষ না, ডাবল করে কিন্তু আমাকে আবার এটাকে যে অরিজিনাল যে আছে সেখানে রিপ্লেস করতে হবে। যদি 5 হয় এটাকে 10 বানাতে হবে। আমি দেখেন আমি কিন্তু এই 5কে পিক করে lm এ সেভ করে রাখছিলাম। আমি যদি lm কে ডাবল করি তাতে কিন্তু লাভ নাই, lm 10 হয়ে থাকবে কিন্তু আসল ম্যাট্রিক্সে তো 10 হবে না। তাই কি করতে হবে, আমাকে যে এলএমটা যে নিছিলাম আগে কি করছিলাম, ভিকে কে নিয়ে এলএমে রাখছিলাম, এখন এলএমটাকে নিয়ে আবার আমি জায়গা মতো বসাই দিব। দেখেন তাই এলএম ভিকে ইকুয়াল টু এলএম, তার মানে কি আমি যেখান থেকে আমার এলিমেন্টটাকে পিক করছিলাম সেই জায়গাতে আমি এখন এলএম কে বসাই দিব। গেল। এবার আরেকটা কন্ডিশন আছে, দেখেন এলসিফ আরেকটা কন্ডিশন আছে। এই কন্ডিশনটা কি, যদি একটা সংখ্যা নেগেটিভ হয় এবং -5-এর চেয়ে বড় হয়। এবার তো ইজি কন্ডিশন, lm লেস দেন 0 মানে নেগেটিভ, এবং অ্যান্ড lm গ্রেটার দেন -5। যদি দুইটা কন্ডিশনই সত্যি হলে কি করব, এখন যে আছে তার পাওয়ারটা হচ্ছে আমি 3 করে দিব। তাই দেখেন আবারও আগের মতো আমি নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি নাই, ওই ভ্যারিয়েবলের মধ্যেই lm ইকুয়াল টু lm গ্রেটার lm টু দি পাওয়ার 3 করে দিলাম। আবারও বলতেছি, যেহেতু আমি lm কে চেঞ্জ করলাম, এটা করে তো লাভ নাই, আমাকে তো অরিজিনাল ভেক্টরে চেঞ্জ করতে হবে, ম্যাট্রিক্সে চেঞ্জ করতে হবে। কী করবো তাহলে, এই যে চেঞ্জড এলএম, আপডেটেড এলএম, সেই এলএমটাকে নিয়ে আমি জায়গা মতো বসাই। তাহলে প্রথমবার হচ্ছে কে ছিল 1, এই সবগুলো অপারেশন হবে। দেখেন প্রথমবার কিন্তু এটা ইফে ঢুকবে, ঢুকে গেল। এলিফে ঢুকবে না কারণ নেগেটিভ না, সো পরের কন্ডিশনে ঢুকবে না, চলে আসবে বাইরে, আবার উপরে উঠে যাবে, এটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। এবার হচ্ছে কে 1 বাড়বে 2 হবে, 2 হইলে আবার চেক করবে, একটু উপরে উঠান, 2 কে আছে, 2 আছে 17। দেখেন নামান, এখন নামান। তাহলে এই যে V2 হচ্ছে 17, এটা হচ্ছে এলএমএ সেভ হয়ে যাবে। এখন চেক করেন 17 কি 0-এর থেকে বড়? হ্যাঁ বড়। 17 কি 3 বা 5 দ্বারা বিভাজ্য? দেখেন 17 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, 5 দ্বারা বিভাজ্য না, তার মানে প্রথম কন্ডিশনেও ঢুকবে না, চলে আসবে এলসিফে। এবার এলসিফে আসি, 17 কি 0-এর থেকে ছোট? প্রথম কন্ডিশনে ঢুকে নাই তো বাদ, এখানেও ঢুকবে না, তার মানে 17-র কোনো চেঞ্জই হবে না। তারপরে এবার প্রথমে উঠে আবার উপরে উঠে যাবে, তখন কে আর একটু বাড়বে, বেড়ে কত হবে, আগে ছিল 2, ইনক্রিমেন্ট যেহেতু 1 এখন হবে 3। V3 কি আছে, -3 আছে, নামেন এবার। V3 হচ্ছে -3, এটাকে আমি এলএমএ সেভ করে রাখলাম। -3 কি পজিটিভ? উত্তর হচ্ছে না, তার মানে প্রথম কন্ডিশনে ঢুকবে না, আসলে এলসিফে। -3 কি নেগেটিভ? হ্যাঁ -3 নেগেটিভ। -3 কি -5 হচ্ছে বড়? হ্যাঁ বড়, ভিতরে ঢুকবে, ঢুকলো। তাহলে কি হবে, -3 এর পাওয়ার 3 হবে, তার মানে কত, -27। এখানেই কাজ শেষ না, এই যে -27 এটাকে নিয়ে আবার অরিজিনাল ভেক্টরে যান, এখানে যে -3 আছে এখানে আমার বসাই দিতে হবে, রিপ্লেস করে দিতে হবে, রিপ্লেস করে দিলাম। এভাবে এই লুপটা, বলতেছি বলতেছি, এভাবে এই লুপটা চলতে থাকবে, চলতে চলতে কখন শেষ হবে, যখন গিয়ে আমার এই এন মানে একদম শেষ এলিমেন্টে পৌঁছায় যাবে, এই যে 16-তে পৌঁছায় যাবে, তখন গিয়ে আমার কোডটা টার্মিনেট হবে। এখন আসলে দুইটা এন কেন, দুইটা এন কেন, সরি। আচ্ছা, নিচে নামেন নিচে নামেন নিচে নামেন। হ্যাঁ, এখানে দেখেন প্রথম এন্ডটা হচ্ছে এই ইফ এলস ইফ, এই যে কন্ডিশনাল ব্লকটা আছে তার এন্ড। খেয়াল করে দেখবেন আপনি, দেখেন কোন বরাবর আছে, চেক করেন, চেক করেন কোন বরাবর। দেখেন প্রথম এন্ডটা কিন্তু আছে যে ইফ আর এলস ইফ বরাবর, তার মানে এই এন্ডটা হচ্ছে এই কন্ডিশনাল ব্লকের এন্ড। আর পরের এন্ডটা দেখেন কোন বরাবর, একটু উপরে উঠান, দেখেন সেকেন্ড এন্ডটা কোন বরাবর, ফর বরাবর, তার মানে সেকেন্ড এন্ডটা হচ্ছে আসলে ফর লুপের এন্ড। তার মানে একটা এন্ড হচ্ছে এই কন্ডিশনাল ব্লকের এন্ড, আর একটা এন্ড হচ্ছে এই লুপের এন্ড। অবশ্যই সব কন্ডিশনাল ব্লককে এন্ড দিয়ে শেষ করতে হবে, সব লুপকে এন্ড দিয়ে শেষ করতে হবে। আপনি যদি এন্ড না দেন কোড রান করবে না। তবে ভালো ব্যাপারটা হচ্ছে ম্যাটল্যাবে কোন এন্ডটা কোন লুপের সাথে আছে অথবা কোন ইফের সাথে আছে এটা দেখা যায়, চেক করা যায়। একটু চেক করে নেবেন সবগুলা এন্ড ঠিক মতো বসতেছে কিনা। লাস্টে দেখেন একটা ভি দেওয়া আছে, ভি মানে হচ্ছে ভিটাকে শো করবে। সবাই যদি একটু কোডটা লেখেন দেখবেন যে আপনি আপডেটেড ম্যাট্রিক্সটা দেখতে পাবেন। বলতে বলতে গলায় ব্যথা হয়ে গেছে আমার। আচ্ছা একটু দেখেন সবার আসছে কিনা, মানে সবাই বুঝতে পারছেন কিনা। যদি কেউ কোডটা করে থাকেন তো খুব ভালো, আর যদি কোডটা না করে থাকেন তাহলে একটু দেখেন যে বুঝতে পারতেছেন কিনা আমি কি বলতেছি, কিভাবে লুপটা অপারেট করে। হুম।
আবার ওই যে ওয়াই আর এন লেখেন দেখি, তাহলে বুঝতে পারবো। এখন মাত্র একটা ওয়াই, আর ওয়াই নাই। এন এন লেখেন দেখি, এন লেখেন দেখি, না বুঝলে। আমি অনেক ভেঙে বলার চেষ্টা করছি, এর থেকে ভেঙে মনে হয় মুখে বলা সম্ভব না। হয়তোবা খাতা কলমে করে দেখালে হয়তো এর থেকে বেটার বোঝানো যেত আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার নিচে নামেন। আচ্ছা, এবার আমরা কিছু ফাংশন শিখি, কিছু পপুলার ফাংশন যেগুলো আমরা ইউজ করতে পারি। এই ফাংশনগুলো মোটামুটি একটা ভেক্টরের উপর ইউজ করা হয়। একটু ভালো মতো খেয়াল করেন, খালি বলে যাব কোনটার কাজ কি। প্রথম ফাংশনটা হচ্ছে মিন। মিন ফাংশন, MEAN, মিন, ব্র্যাকেটে হচ্ছে একটা ভেক্টর এ। আচ্ছা, ওই যে ভি আউটপুটে হচ্ছে কিছু না, জাস্ট আপনি ভি লিখবেন। আপনি তো শিখছি যে আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবল লিখে সেমিকোলন না দেই তাহলে তো শো করে, তাই না? এটা ইউজ করেন। হ্যাঁ, এটা একটা ভি লেখে, জাস্ট ভি, হ্যাঁ জাস্ট ভি লিখবেন, শুধু ভি, কোনো সেমিকোলন নাই, তাহলে আপনাকে শো করবে এটা। ম্যাটল্যাবে কোনো একটা মানে ভ্যারিয়েবলের ভ্যালু দেখার ওয়ে হচ্ছে জাস্ট ভ্যারিয়েবলটা লিখবেন, কোনো হচ্ছে ইয়ে ছাড়া, কোনো হচ্ছে কোলন টোলন ছাড়া। হ্যাঁ, এটাই তো আমার ভি, এটাই আমার অ্যান্সার। আচ্ছা আচ্ছা, আসি এখানে। আচ্ছা, পরেরগুলোতে, ফাংশনগুলোতে আসি। প্রথমে হচ্ছে মিন এ। মিন এ মানে হচ্ছে যদি আপনার এ একটা ভেক্টর হয়, এই ভেক্টরে যদি 10টা 5টা এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টগুলোর অ্যাভারেজ করে দিবে আপনাকে। আমি আবার বলতেছি, মিন মানে হচ্ছে অ্যাভারেজ। যদি আপনার একটা ভেক্টর থাকে তাহলে এই মিন এটা ওই ভেক্টরের সবগুলো এলিমেন্টের অ্যাভারেজ আপনাকে শো করবে। ম্যাট্রিক্স, এটাই তো ম্যাট্রিক্স ফর্ম, অসুবিধা নাই আপনাকে এটা। যদি কোনো ম্যাটল্যাবের কোনো আউটপুটে যদি 10টার থেকে বেশি মানে এখানে দেখেন টোটাল 14 এলিমেন্টস আছে, যদি 14 থেকে, সরি, যদি 10 থেকে বেশি এলিমেন্ট হয় তখন এভাবে দেখায়, এটা এভাবে শো করে আর কি। এখানে কোনো সমস্যা নেই, মানে আপনাকে দেখানোর চেষ্টা করতেছে যে টোটাল 14টা আছে, উপরে 10টা নিচে 10টা, এটা ভেক্টর ফর্মেই আছে, এটা ম্যাট্রিক্স ফর্মেই আছে, সমস্যা চিন্তা করার কোনো কারণ নেই, এটা ম্যাট্রিক্স ফর্মেই আছে। যদি আপনি আরো দেখতে চান, আপনার দেখেন এই বাম পাশে একটা আছে না ওয়ার্ক স্পেস উইন্ডো, যেখানে ভেরিয়েবলগুলো আছে, সেখানে আপনি ভি এর উপরে ডাবল ক্লিক করেন, তাও দেখা যাবে। না না না, একটাই, এই এই সবগুলা মিলে হচ্ছে ভি, এই 14টা এলিমেন্ট মিলে হচ্ছে ভি। ঠিক আছে, এখানে দেখেন টোটাল 14 এলিমেন্টস আছে, সবগুলা মিলে হচ্ছে আমার ভি, ভি ম্যাট্রিক্সটা। ঠিক আছে। ফরম্যাট লং, ফরম্যাট তো ডিফারেন্ট জিনিস। আপনার ফরম্যাট লং মানে হচ্ছে প্রতিটা সংখ্যাকে দেখাবে। আপনার যদি 10টার বেশি এলিমেন্ট আসে কোনো একটা ম্যাট্রিক্সে, ম্যাটল্যাব আপনাকে এভাবেই দেখাবে, এটা সাথে অভ্যস্ত হয়ে যান। যদি আপনার অপারেশনের কোনো একটা স্টেজে এমন একটা ম্যাট্রিক্স আসে যে ম্যাট্রিক্সের 10টার বেশি এলিমেন্ট আছে, তখন আপনাকে ম্যাটল্যাব এভাবেই অ্যান্সারটা দেখাবে। প্রথমে 10টা, তারপরে লাইনে 10টা, তারপরে লাইনে 10টা, এভাবে দেখাবে, একবারে সবগুলো দেখাবে না। ধরেন আপনার আছে 50টা এলিমেন্ট, আপনাকে 5 লাইনে দেখাবে, প্রথম 10টা এক লাইন, পরের 10টা এক লাইন, পরের 10টা এক লাইন, পরের 10টা এক লাইন, এভাবে দেখাবে। আচ্ছা, হ্যাঁ ওখানে দেখা যাবে, হ্যাঁ ওখানে দেখা যাবে। আচ্ছা, এবার আসে হচ্ছে মিন, বললাম এভারেজ। এবার আসে হচ্ছে ম্যাক্স। আচ্ছা, ম্যাক্সের দুই রকম কাজ আছে। যদি আপনি কোনো একটা ভেক্টরের থেকে সর্বোচ্চ কত ভ্যালু, মনে করেন একটা ভেক্টর আছে, আপনি চান যে এখানকে হাইয়েস্ট ভ্যালুটা কত সেটা বের করতে চান, তাহলে ইজিলি ম্যাক্স ব্র্যাকেটে হচ্ছে ভেক্টরটা, ম্যাক্স ব্র্যাকেটে ভেক্টর। ঠিক আছে। আর যদি আপনি চান যে আমি শুধুমাত্র হাইয়েস্টটা নিয়েই খুশি না, আমি চাই যে হাইয়েস্টটা কে এবং সে কোথায় আছে, তার ইন্ডেক্স কত, দুইটাই চাই, তখন হচ্ছে আপনি পরের কমান্ডটা ইউজ করবেন। দেখেন এখানে কি আছে কমান্ডটা, ডি আর এন কে দেখেন একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। তো কমান্ডটা হচ্ছে ডি কমা এন। এই এখানে ডি আর এন কোনো ফিক্সড ভ্যালু না, আপনি এখানে ইচ্ছা মতো ভ্যারিয়েবল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাপারটা এমন না যে আপনাকে এখানে ডি আর এন ইউজ করতে হবে, অন্য কিছু ইউজ করে যাবেন, আপনি এখানে আপনার ইচ্ছা মতো ভ্যারিয়েবল ইউজ করেন। আর জিনিসটা হচ্ছে ডিটা বা প্রথমটা হচ্ছে লার্জেস্ট এলিমেন্টটা, আর পরেরটা হচ্ছে লার্জেস্ট এলিমেন্টের ইন্ডেক্সটা। ঠিক আছে। তো যদি আপনারা এরকম লেখেন, আমি একটু কমেন্ট লিখে দিচ্ছি।
আপনারা দেখেন আপনাদের একটা করতে করাই আছে, একটু আগেই করা। এই কমান্ডটা লিখে দেখেন যে কি আসে, ডি এন ইকুয়াল টু ম্যাক্স ভি। ভি কিন্তু লেখাই আছে আপনাদের কোড একটু আগে। তো লিখে দেখেন যে ডি কমা এন ম্যাক্স ভি। দেখেন দেখাবে যে প্রথমে ডি যেটা, ডি হচ্ছে হাইয়েস্ট এলিমেন্টটা, আর এন হচ্ছে হাইয়েস্ট এলিমেন্টটা কত নাম্বারে আছে সেই নাম্বারটা। আসছে সবার? যদি কোনো একটা ভেক্টর থাকে, আপনি যদি সেই ভেক্টরের উপরে ম্যাক্স অপারেশন চালান, তাহলে আউটপুটটা হবে হচ্ছে, প্রথমটা হবে হচ্ছে হাইয়েস্ট এলিমেন্টটা, আর পরেরটা হবে হচ্ছে হাইয়েস্ট এলিমেন্টটা কত নাম্বার আছে সেটা। আর যদি আপনি দুটা না দিয়ে জাস্ট একটা একটা ভেরিয়েবল দেন, তখন শুধুমাত্র হাইয়েস্ট এলিমেন্টটাকে দেখাবে, হাইয়েস্ট এলিমেন্টটা কত নাম্বার আছে ওটাকে দেখাবে না। এভাবে আপনি চাইলে সবচেয়ে মিনিমামটাকে ইউজ করতে পারেন মিন ফাংশন ইউজ করে। তারপর আপনার সাম ফাংশন, এটা তো বোঝা যাচ্ছে, যদি একটা ভেক্টর হয়, আপনি যদি ভেক্টরের সবগুলো এলিমেন্টের সাম চান, তখন আপনাকে সাম ফাংশনটা ইউজ করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনি সাম ফাংশনের ভিতরে ভেক্টর দিলেই কাজ করবে, ম্যাট্রিক্স দিলে ঠিকমতো কাজ করবে না। যদি আপনি কোনো একটা ম্যাট্রিক্সের সাম চান, ধরেন একটা 3x3 ম্যাট্রিক্স আছে, আমি চাই যে এই ম্যাট্রিক্সের সবগুলা ভ্যালুর সাম নিব, তখন একবার সাম দিয়ে হবে না, আপনাকে দুইবার সাম লিখতে হবে। আমি বলে দিচ্ছি এরকম জিনিসটা। সাম সাম মনে করেন এম একটা ম্যাট্রিক্স, আপনি ম্যাট্রিক্সের সবগুলা ভ্যালুর সাম চান, তখন আপনাকে লিখতে হবে সাম এম, ওইটার আবার সাম। এটা কেন আমি এক্সপ্লেন করলাম না, আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এটা কেন লিখতে হয়। আর যদি একটা ভেক্টর হয় সেক্ষেত্রে জাস্ট একবার সাম লিখলেই যথেষ্ট, সাম ভেক্টর। আচ্ছা, এরকম সর্ট করা যায়, সর্ট মানে হচ্ছে সাজানো, সর্ট করা যায়, সর্ট ভেক্টর। ডেট, ডেট মানে হচ্ছে নির্ণায়ক, ডিটারমিনেন্ট। আমরা কিন্তু আমাদের কাজের অনেক সময় ডিটারমিনেন্ট বের করি, এটা বের করা হচ্ছে ডেট এ। এ একটা ম্যাট্রিক্স আর কি, এখানে ডেট এ, এখানে এ কিন্তু ভেক্টর না, ম্যাট্রিক্স, ডেট এ। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কাজ করতে অনেক জায়গাতেই র্যান্ডম নাম্বার লাগে, এটা ডিএসপিতেও লাগে র্যান্ডম নাম্বার। তো র্যান্ডম নাম্বার চাইলে জেনারেট করা যায় হচ্ছে এই ম্যাটল্যাব দিয়ে। একটু দেখাই কিভাবে। আমি এখানে দুই রকম দেখাচ্ছি, আরো অনেক রকম ভাবে তৈরি করা যায়, দেখাচ্ছি। প্রথম কমান্ডটা হচ্ছে র্যান্ড এম কমা এন, র্যান্ড এম কমা এন। এখানে এম আর এন হচ্ছে দুইটা সংখ্যা, ইন্টিজার। ফর এক্সাম্পল, যদি আপনার র্যান্ড 2,3 হয়, র্যান্ড 2,3, এর মানে হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স জেনারেট হবে, একটা 2/3 ম্যাট্রিক্স জেনারেট হবে, যার দুইটা রো, তিনটা কলাম, এবং এই প্রতিটা এলিমেন্ট হবে 0 থেকে শুরু করে 1-এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার। আমি একটু লিখে দিচ্ছি কমান্ডটা, সবাই একটু আপনাদের কমান্ড প্রম্পটে লেখেন, র্যান্ড 2,3। আপনারা দেখবেন যে এখানে যেটা আসবে সেটা হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্ট 0 থেকে 1, 0 থেকে 1 এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার। এর জন্য একটু আমাকে আউটপুটটা দেখান তো দেখি, রান করে দেখেন, একটু খেয়াল করেন কমেন্টে সবাই, যেই নাম্বারগুলি আসছে সেই সবগুলি নাম্বারই কিন্তু আসলে র্যান্ডম নাম্বার। আর দুজনের দেখি একই আসছে, আচ্ছা ঠিক আছে। তো সেই নাম্বারগুলি হবে হচ্ছে মানে 2,3 মানে হচ্ছে দুইটারও তিনটা কলাম, আর প্রতিটা নাম্বারই হচ্ছে একটা 0 থেকে 1-এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার। ওকে, আচ্ছা, এখানে একটা কথা বলি, আহ, আচ্ছা একটু পরে বলতেছি, পরেরটা বলি তারপরে বলতেছি। র্যান্ড আই, র্যান্ড আই মানে হচ্ছে লাস্টের আইটা হচ্ছে ইন্টিজার, লাস্টের আইটা হচ্ছে ইন্টিজার। দেখেন, যদি আমি শুধু র্যান্ড ইউজ করি, এখানে কিন্তু আমি যে র্যান্ডম নাম্বারগুলি পাই এগুলি কিন্তু 0 থেকে 1-এর মধ্যে হয়, ওগুলি ইন্টিজার হয় না। যদি আপনি র্যান্ড আই ইউজ করেন তাহলে আপনি ইন্টিজার পাবেন। এখানে একটা বাড়তি বাড়তি এক্সপ্রেশন দিতে হয়, যেটা হচ্ছে আই ম্যাক্স। এই আই ম্যাক্সটা হচ্ছে আপনি যে ইন্টিজারগুলো চান এর হাইয়েস্ট লিমিটটা কত সেটা। ফর এক্সাম্পল, আমি যদি চাই 15 পর্যন্ত, তাহলে আপনি দেখেন র্যান্ড আই 15,2,3, এটা রান করেন দেখি কি আসে। র্যান্ড আই 15,2,3 কি আসে?
হ্যাঁ, দেখেন আবারও একটা 2/3 ম্যাট্রিক্স, এবং এবার সবগুলা ইন্টিজার, এবং হাইয়েস্টটা হচ্ছে 15, 15 বেশি কিছু নাই। হ্যাঁ, হাইয়েস্টটা হচ্ছে 15, 15 বেশি কিছু। খেয়াল করে দেখেন সবাই কিন্তু সেম 2/3 ম্যাট্রিক্স, সবগুলা ইন্টিজার। আর কানিজ ফাতেমা মনে হয় আগেরটা রান করছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কথা বলি, এটা হচ্ছে র্যান্ডম নাম্বার নিয়ে একটা কথা। অনেক সময় লটারি করার সময় র্যান্ডম নাম্বার পিক করতে হয়। ধরেন র্যান্ডম ব্যালট পিক করতে, বা একটা গেম আছে না, আমি গেমটা, একটা গেম আছে বিঙ্গো গেম। আপনার নাম শুনছেন এই গেমটা? বিঙ্গো, এই গেমটা বিঙ্গো, এরকম একটা গেম আছে যেখানে হচ্ছে নাম্বার টাম্বার আসে, ওইগুলা দিতে হয় আর কি, দিয়ে দিয়ে হচ্ছে সেটা খেলা হয় আর কি। তো এই বিঙ্গো গেমে চিটিং করার ওয়ে হচ্ছে কম্পিউটার ইউজ করা। কারণ কম্পিউটার যে র্যান্ডম নাম্বার জেনারেট করে সেটা কখনোই ট্রু র্যান্ডম না। আপনি যদি একটা বাক্স থেকে 10টা ব্যালট থাকে, আপনি যদি ব্যালট একটা চুজ করেন, এটা পুরোপুরি র্যান্ডম, এখানে কোনো হিসাব নাই, একদম র্যান্ডম। বাট আপনি যদি কম্পিউটার দিয়ে এরকম র্যান্ডম নাম্বার জেনারেট করেন, যে র্যান্ডম নাম্বারটা জেনারেট করবো কম্পিউটার দিয়ে, সেটা কখনোই ট্রু র্যান্ডম হবে না, কখনোই না। যদি করতে হয় আপনাকে অনেক কমপ্লেক্স ফাংশন জেনারেট করতে হবে, তবুও এটা ফুলি র্যান্ডম হবে না। কারণ কারণ একটা মেশিন কখনোই কোনো একটা অপারেশনের বাইরে কিছু করতে পারে না। একটা টোটালি র্যান্ডম নাম্বার জেনারেট করার ক্ষমতা মেশিনের নাই। আমরা যে একটা থাকে যে গসিয়ান, আমরা সবাই জানেন সবাই গসিয়ান ডিস্ট্রিবিউশন। নর্মালি একটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে র্যান্ডম নাম্বার জেনারেটরটা আছে, ওটা গসিয়ান ডিস্ট্রিবিউশন ফলো করে। জাস্ট ফর ইনফরমেশন, এটার সাথে কোনো প্রোগ্রামিংয়ের সম্পর্ক নেই, জাস্ট বলার জন্য বললাম। তারপরে কিন্তু আমরা ডিস্প এই কমান্ডটা অলরেডি জানি যে কি করে। আচ্ছা, স্ক্রল ডাউন। এটা 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 স্কিপ করেন, এটা স্কিপ করেন, স্কিপ স্কিপ স্কিপ। আচ্ছা, এবার আমরা আসি যে কিভাবে আমরা একটা আমাদের খুশি মতো একটা ফাংশন লিখতে পারবো, আমাদের নিজের ইচ্ছা মতো ফাংশন লিখতে পারবো। আমরা কিন্তু অনেকগুলো বিল্ট ইন ফাংশন শিখলাম, এই যে শিখলাম হচ্ছে ম্যাক্স, শিখলাম হচ্ছে মিন, শিখলাম হচ্ছে র্যান্ড, শিখলাম হচ্ছে ডিস্প, অনেক ফাংশন শিখলাম। আমাদেরও তো ইচ্ছা হতে পারে আমরা ফাংশন টাংশন লিখবো, একটু আমাদের ইচ্ছা মতো কাজ টাজ করবো। তো সেই ক্ষেত্রে ফাংশন লিখতে হয়। তো এই ফাংশন লেখাটার বুদ্ধিটা এক এক ল্যাঙ্গুয়েজ এক এক রকম। আমি ম্যাটল্যাবের বুদ্ধিটা বলি। যে কাজটা করতে হয় ম্যাটল্যাবে ফাংশন লিখতে, প্রথমে লিখতে হয় ফাংশন, এই কমান্ডটা লিখতে হয় ফাংশন। এই কমান্ডটা লেখার পরে একটা থার্ড ব্র্যাকেট ওপেন করতে হয়। ওপেন করে তার ভেতরে লিখতে হয় আমি এই ফাংশন থেকে কি কি আউটপুট চাই। আচ্ছা, আমি একটু ফাংশন নিয়ে লেখার আগে একটু ফাংশনের ব্যাকগ্রাউন্ডটা দিই। ফাংশন হচ্ছে একটা জুস মেশিনের মতো। আপনি এই জুস মেশিনে কিছু ইনপুট দেন, কিছু আউটপুট পান। একটা মেশিনের মতো কিছু ইনপুট দেন, কিছু আউটপুট পান। তার মানে একটা ফাংশনকে ডিক্লেয়ার করার ওয়েটাই হচ্ছে কিছু আউটপুট ডিক্লেয়ার করতে হবে, কিছু ইনপুট ডিক্লেয়ার করতে হবে। আপনি চিন্তা করেন, আপনি একটা ফাংশন লিখবেন, কীভাবে লেখেন? মনে আছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ ব্র্যাকেট এক্স। এক্স্যাক্টলি এভাবে আমরা এখানে নামকরণ করবো, ওয়াই ইকুয়াল টু এফ ব্র্যাকেট এক্স। এখানে ওয়াইটা কি? আউটপুট। এক্সটা কি? ইনপুট। আর ওই এফটা কি? এফটা হচ্ছে ফাংশনের নাম। খেয়াল করে দেখেন, আমরা কখনো লিখি এফ অফ এক্স, কখনো লিখি জি অফ এক্স, কখনো লিখি এইচ অফ এক্স, আমরা ফাংশনের নামটা লিখি সহজ করে। এখানে এক্স্যাক্টলি সেম প্যাটার্ন। প্রথমে ফাংশন, তারপর থার্ড ব্র্যাকেটে আউটপুট আর্গুমেন্টস, মানে কি কি আউটপুট চাই সেটা। আমার একটা ফাংশন থেকে একটা আউটপুট হইতে পারে, মাল্টিপল আউটপুটও হইতে পারে। যদি আমার একটা আউটপুট হয় সেক্ষেত্রে আর থার্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই, শুধুমাত্র আউটপুটটা লিখে দিলেই হয়ে গেল। আর যদি মাল্টিপল আউটপুট হয় সেক্ষেত্রে আমার একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আউটপুটগুলো লিখতে হবে। তারপর আসবো হচ্ছে ইকুয়াল টু ফাংশনের নাম। ফাংশনের নাম দেখেন এখানে লেখা আছে ফাংক নেম, আপনি এখানে আপনার মতো নেম দিবেন, মাই ফাংশন বা সিজিপিএ ক্যালকুলেটর বা এরকম কোনো একটা ফাংশন আপনার মতো ক্রিয়েট করে আপনি ফাংশনের নাম দেন। তো এখানে এখানে একটা জিনিস বলি, আমার একটা ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ডটা হচ্ছে আমাকে প্রতি সেমিস্টার রেজাল্টের পরে সে আমাকে তার সিজিপিএ বলতো না, সে আমাকে বলতো যে মনে কর আমার কারেন্ট সিজিপিএ হচ্ছে এক্স, আর আমি বুয়েট থেকে বাইরে যেতে চাই হচ্ছে ওয়াই সিজিপিএ নিয়ে।
আমাকে হিসাব করে দে যে আগামী সেমিস্টারগুলোতে মনে করো আমি জেড পাবো, তাহলে মানে আগামী সেমিস্টারগুলোতে কত পাইলে আমার সিজিপিএ আলটিমেটলি ওয়াই হবে। তো বলতে চাচ্ছে যে আমার এখন সিজিপিএ এক্স, আমি চাই ওয়াই নিয়ে বের হইতে, তাহলে সামনের সেমিস্টারগুলোতে কত পাইলে আমার এটা কাজটা হবে আর কি। তো এখন এটা তো সে প্রতি সেমিস্টারে জিজ্ঞেস করবে, তো প্রতি সেমিস্টারে যদি আপনি আপডেট করতে চান তাহলে ঝামেলা। এই জন্য আপনি একটা ফাংশন লিখে রাখেন, যখন সে জিজ্ঞেস করবে আপনি তার ইনপুটগুলো নিয়ে ফাংশনে দিবে, ফাংশন আপনাকে বলে দিবে যে হ্যাঁ পরের সেমিস্টারে এত পাওয়া লাগবে। তো সমস্যা হচ্ছে যেভাবে ক্যালকুলেট করতে করতে দেখা গেছে যে একটা পর্যায়ে গিয়ে তার সিজিপিএ মানে রিকোয়ারমেন্টটা 4-এর থেকে বেশি হয়ে গেছে, মানে সে যা চায় আর যদি পাইতে চায় তাহলে তার পরের সেমিস্টার থেকে 4-এর থেকে বেশি পাইতে হবে। এটা খুবই স্যাড স্টোরি। তো এখানে ফেরত আসি। তো আমি এখানে একটা ফাংশন লিখবো, যে ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনটা হচ্ছে খুব পরিচিত ফাংশন। একটা টেম্পারেচারকে ইনপুট নেবে সেলসিয়াসে, তাকে ফারেনহাইটে কনভার্ট করে দিবে। ইনপুট নেবে সেলসিয়াসে, কনভার্ট করবে ফারেনহাইটে। তাহলে কি লিখবো, আমার এখানে একটা ইনপুট সি, তাই এখানে আর বাড়তি করে কোনো থার্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। যদি কেউ দেন কোনো অসুবিধা নেই, বাট কোনো প্রয়োজন নেই। তাহলে ফাংশনাল প্রথমে লিখলাম ফাংশন, অ্যাজ ইউজুয়াল কমান্ডের মতো লিখলাম ফাংশন, তারপর লিখলাম আউটপুট সি। এখানে সি দিতে হবে নট নেসেসারি, আপনার ইচ্ছা মতো দেন, লেখেন সেলসিয়াস লেখেন, ফাংশন সেলসিয়াস, কোনো সমস্যা নেই। একটা ইচ্ছা মতো ভ্যারিয়েবলের নাম দেন, ফাংশন সি, ফাংশন সেলসিয়াস, ফাংশন সেল, বুঝলেই হলো এটা সেলসিয়াস। ইকুয়াল টু হচ্ছে ফাংশনের নাম, আপনি আপনার ইচ্ছা মতো নাম দেন। আমি দিচ্ছি হচ্ছে F2C, F2C, আপনি আপনার ইচ্ছা মতো দেন, মাই ফাংশন দেন, টেম্পারেচার চেঞ্জ দেন, যা খুশি দেন। ব্র্যাকেটে হচ্ছে ইনপুটটা কি, ইনপুটটা হচ্ছে ফারেনহাইটের এফ। এখানে আপনি আপনার ইচ্ছা মতো দেন, ফারেনহাইট দেন, ফারেন দেন, এফ দেন, যা খুশি দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তারপর আপনাকে ফাংশনটা লিখতে হবে। এখন আর ওই 4 ঘর গ্যাপ দেওয়ার কিছু নেই, পরের লাইনে লিখবেন ইনপুটটা হচ্ছে এফ, আউটপুট হচ্ছে সি। আমরা কিন্তু সবাই জানি কীভাবে ফারেনহাইট থেকে সেলসিয়াসে নিতে হয়। এফ মাইনাস 32/9 মাল্টিপ্লাইড বাই 5, এফ মাইনাস 32/9 মাল্টিপ্লাইড বাই 5, দেখে তাই করা হচ্ছে। 5 মাল্টিপ্লাইড বাই এফ মাইনাস 32 ডট স্ল্যাশ 9। এখানে ডট কেন, ডট দেওয়ার কারণটা হচ্ছে এমন হইতে পারে যে আমার আসলে একসাথে 5টা টেম্পারেচার দেওয়া হয়েছে, আমি 5টা টেম্পারেচারকে সেলসিয়াস বানাবো। তখন কিন্তু আপনার এই এফ এর মধ্যে একটা ভ্যালু আসবে না, একটা ম্যাট্রিক্স, একটা অ্যারে আসবে, একটা ভেক্টর আসবে। আপনার কিন্তু এই সবগুলা ভেক্টরের উপরেই অপারেশনগুলো করতে হবে। এই জন্য দেখেন ডট দিছে, ডট মানে হচ্ছে এলিমেন্ট ওয়াইজ, তার মানে আমি এই ভেক্টরের প্রতিটা এলিমেন্টকেই 9 দিয়ে ভাগ করবো, এরকম ব্যাপারটা। তবে এটা না দিলেও হবে, ডট না দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, এবারের কাজটা হচ্ছে আমি এইটুকু কোড যেই স্ক্রিপ্টে লিখলাম সেই স্ক্রিপ্টটাকে সুন্দর মতো ফাংশনের যে নাম সেই নামে সেভ করব। এটা আপনাকে করতে হবে না। আপনি যখন সেভ করতে যাবেন, যদি ওই স্ক্রিপ্টে কোনো ফাংশন থাকে, ম্যাটল্যাব আপনাকে অটো সাজেস্ট করবে নামটা। আপনি দেখেন, আপনি যদি এটা এই কোডটুকু লেখেন, এই 2 লাইন কোডটুকু লেখেন কোনো একটা স্ক্রিপ্টে, সেভ করতে যান, দেখেন আপনাকে অটো দেখাবে যে ফাংশন মানে স্ক্রিপ্টের নামটা হচ্ছে F2C। আপনাকে দিতে হবে না, আপনাকে দেখাবেই সেটা F2C। তো আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে আপনি অবশ্যই আপনার যে ফাংশনের নাম সেই নামেই ফাইলটাকে সেভ করবেন, অন্য কোনো নামে না, সেই নামেই ফাইলটাকে সেভ করবেন। তাহলে আমার এখানে ফাংশনের নাম হচ্ছে F2C, আমার ফাইলের নাম হবে হচ্ছে F2C.in, এবং এই ফাংশনটাকে আপনার কারেন্ট যে ওয়ার্কিং ডাইরেক্টরি আছে সেখানে সেভ করবেন, অন্য কোথাও না, দূরে এক জায়গায় ফাইলে সেভ করবেন না। কাজ করতেছেন ডেস্কটপে, ফাংশনকে সি ড্রাইভে সেভ করবেন না। যদি আপনার কারেন্ট ডিরেক্টরিটা ডেস্কটপ হয়, আপনি ফাংশনটাকে ডেস্কটপ ডিরেক্টরি দিয়ে সেভ করবেন। করলেন, এবার মনে করেন আপনি আপনার কোডের মধ্যে কোথাও এই ফাংশনটাকে ইউজ করবেন। ইউজ করার ওয়ে কি, মনে করেন আমার 2টা টেম্পারেচার আছে, একটা হচ্ছে 40 ডিগ্রি, একটা হচ্ছে 92 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমার 2টা ভ্যারিয়েবল নিলাম T1 T2, T1 হচ্ছে 40, T2 হচ্ছে 92, T1 হচ্ছে 40, T2 হচ্ছে 92, এগুলো হচ্ছে ফারেনহাইটে আছে। আমি কি চাই, আমি চাই সেলসিয়াসে। তাহলে কি করব, দেখেন আমার ফাংশনটা কি F2C, ফাংশনটা কি F2C। তাহলে আমি লিখবো হচ্ছে F2C ব্র্যাকেটে ইনপুট, প্রথমবার কত T1, আউটপুট কত C1। খেয়াল করে দেখেন এখানে যে T1 C1 এর সাথে কিন্তু আসল ফাংশনের যে ইনপুট আউটপুট তার কোনো মিল থাকার দরকার নাই, তার কোনো মিল থাকার দরকার নাই। আপনি ধরেন ফাংশনে ডিক্লেয়ার করছেন হচ্ছে ইনপুটকে টি দিয়ে, নট নেসেসারিলি আপনি যখন ফাংশনটাকে ইউজ করবেন ইনপুট টি হইতে হবে না।
আপনি যদি ইনপুটে T1 দেন তাহলে এই T1 ভেরিয়েবলটাকেই ফাংশনটা T ভেরিয়েবল মনে করবে। আপনি এখানে লিখছেন C1, এই C1 ভেরিয়েবলটাকেই ফাংশন C ভেরিয়েবল মনে করবে। সো একবার আমি এই T1 কে ইনপুট দিলাম, পাইলাম C1, এটা হচ্ছে আমার 40 ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াসে কনভার্ট করা ভ্যালু। পরের বার ইনপুট দিলাম হচ্ছে T2, পাইলাম হচ্ছে C2, এটাই হচ্ছে আমার সেকেন্ড যে ভ্যালুটা আছে ফারেনহাইটে সেটাকে হচ্ছে সেলসিয়াসে কনভার্ট করা ভ্যালু। তারপর আমি চাইলে এগুলোকে আমি শো করতে পারি। এটাই হচ্ছে ফাংশন ইউজ করার বেসিক। তো যদি আপনার মাল্টিপল আউটপুট থাকে তখন আপনি ওই যে আপনার থার্ড ব্র্যাকেটের মধ্যে এগুলোকে দিবেন। অনেক সময় এমন হয় যে ফাংশনের কোনো আউটপুট থাকে না, হইতে পারে ফাংশনের কোনো আউটপুট নেই, তখন একটু উপরে ওঠেন, একটু উপরে ওঠেন, না না ওইখানেই, নিচে 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 প্রথম লাইনে, হ্যাঁ এখানে। যদি আপনার ফাংশনের কোনো আউটপুট না থাকে সেক্ষেত্রে ফাংশনের পরে এই যে আউটপুট আর্গুমেন্টটা আছে এটা আর যে ইকুয়াল সাইনটা আছে এটা বাদ, জাস্ট ফাংশন, তারপর হচ্ছে ফাংশনের নাম আর ইনপুটগুলো, তাহলেই হবে। তো এই গেল হচ্ছে ফাংশনের আলোচনা। তো ফাংশন নিয়ে যদি কারো কোনো কিছু আস করার থাকে এখন আস করতে পারেন। আই গেস কারো কোনো সমস্যা নাই। তো এটাই হচ্ছে আমাদের, আমার একটা আরেকটা প্রোগ্রাম ছিল, আমি একটু দেখাই একটু প্রোগ্রামটা, একটু উপরে উপরে। আচ্ছা, এই প্রোগ্রামটা হচ্ছে একটা রেকটিফায়ার, আপনারা সবাই রেকটিফায়ারের নাম শুনছেন আই গেস, হয়তো বা যারা একদম প্রথম দিকের সেমিস্টার তারা শোনেন নাই, আদারওয়াইজ সবারই রেকটিফায়ারের সাথে পরিচিত হওয়ার কথা। তো একটা রেকটিফায়ারের ইনপুট আউটপুট ভ্যালুটা এখানে দেখানো আছে এই কোডে। আমি সময় পাইলাম না আজকে, বেশ বড় একটা কোড, বেশ ভালো একটা কোড, প্র্যাকটিক্যাল একটা কোড। তো হয়তো বা আপনারাও ক্লান্ত হয়ে গেছেন অলরেডি, অনেকক্ষণ ধরে কথা বলতেছি। আমার মনে হয় এটা দেখানোর দরকার নেই, আপনারা নিজেরা দেখে নিতে পারবেন। তো তাহলে আমার আর কিছু বলার নেই, আমার যেটুকু শেখানোর আমি শেখানোর চেষ্টা করছি। আসলে ম্যাটল্যাবের মধ্যে একটা জিনিস 3টা দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে এটা শেখানো সম্ভব না, অনেক সময় দিতে হবে, তারপরে হয়তো বা আপনাদের একটা দখল আসবে। বাট আমি যেটুকু শিখাইলাম আপনাদেরকে, যদি কেউ এটুকু শিখে থাকেন, বুঝে থাকেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ব্র্যাক ইউনিভার্সিটি পাস করা পর্যন্ত আপনাদের নতুন কোনো কনসেপ্ট শিখতে হবে না। থিসিসটা ডিফারেন্ট, থিসিস আপনাদেরকে হয়তো বা অন্য কোনো অ্যাডভান্স কাজ করতে হবে, সেটা ডিফারেন্ট। বাট যতটুকু শিখাইছি এইটুকু যদি ভালো মতো বুঝতে পারেন, শিখতে পারেন, মানে কাজে লাগাইতে পারেন, তাহলে ব্র্যাক ইউনিভার্সিটি চলাকালে আর কোনো স্ট্রাগল আপনাদেরকে ফেস করতে হবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আর আমি নিজেও ডিএসপি কোর্স নেই, সো আসলে আমি আমার ডিএসপি কোর্সের এক্সপিরিয়েন্স এবারও নিব, সামনেও নিব। তো ডিএসপি কোর্সের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু এখানে দেখানোর ট্রাই করছি যেগুলো আমার ডিএসপি কোর্সে কাজে লাগে। আসলে আমি কন্ট্রোল সিস্টেম কোর্সটাও নিছি, মানে ম্যাটল্যাবের সহজ কথা, ব্র্যাকে যতগুলো কোর্স অফার করা হয় আমি অনেকগুলোতেই ম্যাটল্যাবের কোর্সগুলো নিই। তো আমি মোটামুটি এক্সপিরিয়েন্স আছে কোথায় কোথায় কোন জিনিসটা কাজে লাগে, আমি মোটামুটি সব কিছু এখানে এইটুকু পড়াশোনার মধ্যে ইন্টিগ্রেট করার ট্রাই করছি। আমি জানি না কতটুকু পারছি, বাট এটুকু বলতে পারি যে আপনারা হচ্ছে এইটুকু যদি শিখে থাকেন তাহলে আপনাদের মানে ইন ফিউচার ব্র্যাক ইউনিভার্সিটি চলতে চলতে কোনো সমস্যা আর হওয়ার কথা না। ঠিক আছে, তো আমার কিছু বলার নেই, এখন অর্গানাইজাররা যদি কিছু বলতে চায়। থ্যাংক ইউ সো মাচ স্যার, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে সকল পার্টিসিপেন্টদেরকে এবং আগেও যারা আমাদের সাথে যোগ দিয়েছেন। আরো ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের এই ওয়ার্কশপের আয়োজক ক্লাব অর্থাৎ ব্র্যাক ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ক্লাবের বর্তমান সভাপতি জনাব অনিরুদ্ধ বর্মন রাহুল ভাইয়াকে এবং ভাইস প্রেসিডেন্ট জনাব খান ফাহাদ রহমান ভাইয়াকে। তো আমাদের এই প্রোগ্রামটা শেষ হওয়ার কথা ছিল 6 তারিখেই, বাট কিছু প্রবলেমের কারণে আমরা সময় মতো শেষ করতে পারিনি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং আজকে অনেক ডিফিকাল্টিস ছিল, অনেক প্রবলেম ছিল, তার মধ্যে দিয়ে আমরা শেষ করতে পেরেছি, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনাদের সার্টিফিকেট সময় মতো আপনাদের দেওয়া ইমেল অ্যাড্রেসে পৌঁছে যাবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।